আচ্ছা, সো ফার্স্টে এখানে একটা লিস্ট আছে, এই লিস্টটা মেমোরাইজ করার কিছু নেই, জাস্ট এক্সাম্পল হিসেবে দেয়া যে বিভিন্ন মেটালে বিভিন্ন ক্রিস্টালিক স্ট্রাকচার দেখা যায় এবং ওই মেটালগুলোর অ্যাটমিক রেডিয়াসের ভ্যালু কত কত সেটা দেয়া আছে। আচ্ছা, এর পরের স্লাইডটাতে হচ্ছে গিয়ে তোমার ওই যে আমরা যে প্রথম দিনই হলো গিয়ে এফসিসির রেডিয়াসের সাথে সেলের এক একটা লেন্থের রিলেশনের প্রুফটা দেখিয়েছিলাম, সেই প্রুফটা দেয়া আছে, এগুলো আমরা কভার করে ফেলেছি ক্লাসে। তারপর এই যে অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টরের ক্যালকুলেশনের একটা ম্যাথ, এটাও আমরা ক্লাসে সবাই হাতে হাতে করে ফেলছি। সো আজকের পড়া শুরু করব এখান থেকে, ডেনসিটি কম্পিউটেশন থেকে। সো আমি এটা একটু ফুল স্ক্রিন করে নিই। সো ডেনসিটি কম্পিউটেশনটায় আমরা কি দেখতে যাচ্ছি, এটা বেসিক্যালি ছোট একটা ক্যালকুলেশন শিখবা তোমরা, যেটা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের অ্যাটমের থিওরিটিক্যাল ডেনসিটি হচ্ছে গিয়ে ক্যালকুলেট করতে পারে। থিওরিটিক্যাল ডেনসিটি আর প্র্যাকটিক্যাল ডেনসিটির মধ্যে পার্থক্য কি? প্র্যাকটিক্যাল ডেনসিটি হচ্ছে তুমি এক্সপেরিমেন্ট করে বের করবা, অর্থাৎ হচ্ছে গিয়ে তুমি একটা ভলিউম নিবা, সেই ভলিউমটা মেজার করবা। অনেক সময় যদি ইরেগুলার ভলিউম হয় আমরা ওই যে পানির মধ্যে দিয়ে মেজার করি। কেউ কি এক্সপেরিমেন্টটা করেছো? ফিজিক্সে ছিল মনে হয় 9-10-এ। কারো কি 9-10-এর স্মৃতি মনে আছে? আচ্ছা, যাই হোক, তো আমি পড়ি বেসিক্যালি নাই, বাট এমনিতে মনে আছে আর আচ্ছা, কি। ঠিক আছে। তো বেসিক্যালি দুই রকম ডেনসিটি ক্যালকুলেট করা যায়, একটা থিওরিটিক্যাল যেটা হচ্ছে গিয়ে তোমার থিওরি বেস, আর একটা প্র্যাকটিক্যালি যেখানে হচ্ছে গিয়ে এক্সপেরিমেন্ট করে বের করা হয়। তো থিওরিটিক্যাল ডেনসিটি ক্যালকুলেশনের ফর্মুলাটা এখানে দেওয়া আছে, রো ইন্টু এন এ ডিভাইডেড বাই ভিসি ইন্টু এন এ। কোনটা কি? এই ক্যাপিটাল এন এটা হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রোস নাম্বার, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23। ভিসি হচ্ছে গিয়ে তুমি যেই ইউনিট সেলটার ডেনসিটি বের করতে যাচ্ছ সেইটার ভলিউম। অর্থাৎ আমরা তিন রকম ইউনিট সেল শিখেছি, এফসিসি, বিসিসি এবং এইচসিপি। সো যেইটা বলবে সেইটার ভলিউমটা ক্যালকুলেট করতে হবে। তারপর এ হচ্ছে গিয়ে অ্যাটমিক ওয়েট যেটা আছে, অর্থাৎ মোল পার গ্রাম পার মোল এককে যে অ্যাটমিক ওয়েটটা সেটা। আর এন হচ্ছে গিয়ে আমরা আরেকটা টার্ম শিখেছিলাম, অ্যাসোসিয়েটেড হোল অ্যাটম, যেমন বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল, বিসিসি তে অ্যাসোসিয়েটেড হোল অ্যাটম নাম্বার কত বলতে পারো? 12। 12? অ্যাসোসিয়েটেড হোল অ্যাটম মানে কি? জিরো 2। পয়েন্ট সেভেন ফোর না? 2। হ্যাঁ, 2। অ্যাসোসিয়েটেড হোল অ্যাটম মানে হচ্ছে গিয়ে যে যদিও একাধিক অ্যাটম পার্টিসিপেট করে কিন্তু সবার পার্টিসিপেশন 100% না। সো 100% হিসেবে কয়জন কন্ট্রিবিউট করেছে সেইটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটেড হোল অ্যাটম। এফসিসি তে কত এটা অ্যাসোসিয়েটেড হোল অ্যাটম? ম্যাম 4 4। 4। এইচসিপি তে? 4 এইচসিপি তেও 4। 5 হুম, 6 ম্যাম। এইচসিপি তে 6। 6 ছিল মনে হয়, তাই না? যে ম্যাম 6টা কর্নার অ্যাটমের জন্য কন্ট্রিবিউশন 1/6 করে একটা, দুইটা উপরে নিচে। তারপরে হচ্ছে গিয়ে দুইটা সেন্টার অ্যাটমের কন্ট্রিবিউশন 1, আর মাঝখানে 3টা বডি অ্যাটম আছে। সো 6। আচ্ছা, সো এই নাম্বারটা হচ্ছে তোমার অ্যাসোসিয়েটেড হোল অ্যাটম নাম্বার। তাহলে তোমাকে নিশ্চয়ই ইনফরমেশন দিয়ে দিবে সবগুলা, যেটা একটা বাকি থাকে সেটা বের করতে হবে। এখানে একটা ক্যালকুলেশন করতে দিয়েছে, হাতের কাছে ক্যালকুলেটর নিয়ে একটু ক্যালকুলেটটা আমরা করে ফেলবো। এখানে তোমাকে রো ক্যালকুলেট করতে দিয়েছে এবং বলেছে যে এটা একটা কপার অ্যাটমের জন্য বলতেছে। এইখানে অ্যাটমিক রেডিয়াস দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে এটা এফসিসি। আচ্ছা, এফসিসির ক্ষেত্রে সেলের দৈর্ঘ্য যদি হয় এ, এটার সাথে আর এর রিলেশনটা আমরা শিখেছি কি? এফসিসির ক্ষেত্রে এ ইকুয়ালস টু কত আর? ম্যাম 2/2। 2√2r। ঠিক আছে, এটা স্লাইডেও লেখা আছে ডিরেক্ট। সো এ ইকুয়ালস টু 2√2r। তোমার এখানে রেডিয়াসটা দিয়ে দিয়েছে, অ্যাটমিক ওয়েট দিয়ে দিয়েছে, তোমাকে এখন রো ক্যালকুলেট করতে হবে। তাহলে রো ক্যালকুলেট করার জন্য ভ্যালু ইনপুট দাও একটা একটা করে। এখানে এফসিসির জন্য এন এর ভ্যালু কত বসাবো? এফসিসি তে এন এর ভ্যালু কত? ম্যাম 4 4 বসাও। তারপর হচ্ছে অ্যাটমিক ম্যাস দেয়া আছে এখানে 63.5, বসাই 63.5।
তারপর ভি সেল, এফসিসির একটা সেলের ভলিউমের জন্য ফর্মুলা কি? এফসিসিতে একটা সেলের ভলিউমের ফর্মুলা কি? এটা যদি একটা এফসিসি সেল হয়, এ কিউব। এ কিউব, আর এর ভ্যালু দেয়া আছে আবার 2√2r, তাহলে এ কিউব, এর পরিবর্তে 2√2r কিউব, আর এন এ তো মুখস্থ 6.023 ইন্টু 10⁻23। তাহলে ক্যালকুলেশন করে একটু অ্যান্সারটা বলো, রো এর ভ্যালুটা কত আসছে? ক্যালকুলেট করেছো? ম্যাম 8.8 গুণন 10⁻6। আচ্ছা, একটা 8.8 ইন্টু 10⁻6 আসছে। আচ্ছা, এবার আমরা একটু দুই একটা ইউনিট গঠিত কথা বলি। 8.8 ইন্টু 10⁻6 আসছে। আচ্ছা, এখন ঘনত্বের একক এমনিতে কি আছে? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব, এছাড়া আর কোনো আছে? গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব, যেটাকে আমরা গ্রাম পার সিসি বলতে পারি। আচ্ছা, কিউবিক সেন্টিমিটার বা সিসি, সেন্টিমিটার কিউব। আচ্ছা, সো তুমি এই দুইটা এককে পেতে চাইলে তোমাকে কি করতে হবে? উপরে যত মাস বা ভরের একক আছে সব কেজিতে বসাতে হবে, যত দৈর্ঘ্য আছে সব মিটারে বসাতে হবে, রাইট? জি Yes, ম্যাম। ma'am. আচ্ছা, এখানে আর এর ভ্যালুটা কিসে আছে? ন্যানোমিটার। ন্যানোমিটারে। তাহলে এটাকে ন্যানোমিটারে ডিরেক্ট বসানো যাবে না ম্যাম, এটা মিটার না, নিতে হবে, এটা 10 একটা inverse ঠিক করতে হবে। আর তুমি যদি কেজি পার মিটার কিউবে নিতে চাও, তাহলে ন্যানোমিটারকে মিটারে বসাবা, আর 63.5 গ্রাম পার মোলকে কিসে বসাবা? কেজি। কেজিতে। অথবা তুমি যদি গ্রাম পার সিসিতে নিতে চাও, তাহলে এটা গ্রামেই রাখবা, আর ন্যানোমিটারের পরিবর্তে কিসে বসাবা? সেন্টিমিটার। সেন্টিমিটার। আচ্ছা, তাহলে গ্রাম পার সিসিতে কত হয় সেইটা একটু ক্যালকুলেট করে বলো তো। অর্থাৎ ন্যানোমিটারটাকে সেন্টিমিটারে বসাও, তাহলে 0.128 8.89। ইন্টু 10⁻⁻7 হবে, এবং একজন অ্যান্সারটা বললো 8.89 আসে শুধু অ্যান্সার, এইটুকু আসে অ্যান্সার, এটাই আসবে, মোটামুটি 8.8 সামথিং আসবে। ঠিক আছে? আচ্ছা, জাস্ট একটা ছোট ক্যালকুলেশন, আই থিঙ্ক সবাই এটা পারবা। জাস্ট বসানোর সময় এককগুলো একটু দেখে ঠিক মতো বসাও, তাইলেই হবে। ওকে? আচ্ছা, এটাতে কারো কিছু তো জিজ্ঞেস করার মতো আসলে তেমন নাই। কারো কিছু জিজ্ঞেস করা আছে এখানে? এই ম্যাথে কারো কিছু জিজ্ঞেস করার আছে? নো ম্যাম। আচ্ছা, so আমরা আসলে আজকের যে অংশটা আমি মেইনলি তোমাদেরকে দেখাবো সেখানে চলে যাই। সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ক্রিস্টাল স্ট্রাকচার এবং হচ্ছে গিয়ে ক্রিস্টাল সিস্টেম, এই জিনিসটা কি? আচ্ছা, ক্রিস্টাল স্ট্রাকচার আর ক্রিস্টাল সিস্টেমটা একটু ভালো করে বোঝার আগে আমি একটু তোমাদেরকে ল্যাটিস প্যারামিটার জিনিসটা শিখাই। আমরা এফসিসি সেল পড়েছি, তাই না? বিসিসি সেল পড়েছি। তো এগুলো যখন আমরা পড়েছি, আমরা এদের ফুল ফর্ম পড়েছি ফেস সেন্টার্ড কিউবিক ক্রিস্টাল। সো লাস্ট ওয়ার্ড যেটা আছে কিউব, এখান থেকে আমরা বুঝি যে শেপটা হবে একটা কিউব। তো কিউব যদি হয় সেক্ষেত্রে বৈশিষ্ট্য কি কি? ওর সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, এবং ওর এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি ইন্টারনালি 90 ডিগ্রি। সো এই যে বৈশিষ্ট্য দুইটা আমি বললাম, কি কি? একটা হচ্ছে গিয়ে, সরি, এখানে আমি যদি অক্ষ ব্যবস্থা ধরি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এবং এক্স অক্ষে ওর বাহুর দৈর্ঘ্য এ, ওয়াই অক্ষে ওর বাহুর দৈর্ঘ্য বি, এবং জেড অক্ষে যদি ওর বাহুর দৈর্ঘ্য হয় সি, কিউবের ক্ষেত্রে এ বি সি এর মধ্যে রিলেশনটা কি? ম্যাম তিনটাই সমান। তিনটাই সমান।
এইটা একটা বৈশিষ্ট্য বললাম। আরেকটা কি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 degree, 90. 90। ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90, এবং জেড এক্স এর মধ্যবর্তী কোণ 90 degree. 90। আমি যদি 90 এটাকে degree. আলফা বিটা গামা দিয়ে প্রকাশ করি, তাহলে লেখা যায় আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা লেখা যায় না? আচ্ছা, জি ম্যাম। সো এই যে ওর তিনটা বাহু আছে 3 অক্ষ বরাবর, এবং 3 অক্ষের মধ্যবর্তী কোণ আছে, এই 3 3 6টা জিনিস হচ্ছে ওর ল্যাটিস প্যারামিটার। বোঝা গিয়েছে? Yes, ma'am. আচ্ছা, এখন এই ল্যাটিস প্যারামিটারের উপর সম্পর্কের উপর ভিত্তি করে ও কিউব হয়েছে। যদি এইখানে কোনো একটা ইকুয়াল না হতো, তাহলে কি ও কিউব হতে পারতো? No, ma'am. না। তার মানে আমার যদি কোনো একটা শেপের এই ইনফরমেশনগুলো জানা থাকে, অর্থাৎ বাহুগুলোর মধ্যবর্তী সম্পর্ক কি আর কোণগুলোর মধ্যবর্তী সম্পর্ক কি, তাহলে আমরা বলতে পারি যে আমরা একটা ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে জানি। বোঝা গেছে কথাটা? Yes, ma'am. আচ্ছা, ক্রিস্টাল সিস্টেমের সাথে ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফারেন্সটা কি? আমি যখন বলতেছি এফসিসি, তুমি বুঝে যাচ্ছ অ্যাটমগুলো 8 কণায় 8টা থাকবে আর 6টা ফেসের সেন্টারে একটা করে থাকবে, তাই না? Yes, ma'am. Yes, ma'am. আবার বিসিসি বললে কি বুঝো? 8 কর্নারে 8টা থাকবে আর একদম মাঝখানে বলা যায় যে পেটের মধ্যে আরেকটা থাকবে, রাইট? Yes, জি ma'am. ম্যাম। আচ্ছা, Yes, তার ma'am. মানে এই এফসিসির লাস্ট টার্মটা কিউব, কিউব দিয়ে তুমি বুঝো শেপটা দেখতে কিরকম, আর এফসি টার্মটা দিয়ে বুঝো ফেস সেন্টার্ড, অর্থাৎ অ্যাটম কিভাবে সাজানো থাকে। যদি তুমি অ্যাটম কিভাবে সাজানো আছে এবং ওর শেপটা কিরকম, এই দুইটা ইনফরমেশনই জানো, তখন তুমি বলবা আমি ক্রিস্টাল স্ট্রাকচারটা সম্পর্কে জানি। আর যদি শুধুমাত্র জানো যে এটা একটা কিউব, তাহলে তুমি বলবা আমি শুধু ক্রিস্টাল সিস্টেমটা জানি। তাহলে স্ট্রাকচার আর সিস্টেমের আলাদা যে পার্থক্যটা বোঝা গেছে? ম্যাম লাস্টে কি বললেন আরেকবার বলার জন্য? বুঝতে পারলাম না, হ্যাঁ। আরেকবার বলেন। ধরো আমি তোমাকে বললাম এটা একটা কিউব সেল, তখন কি তুমি বলতে পারবা এটা ফেস সেন্টার্ড নাকি বডি সেন্টার্ড? শুধু কিউব শব্দটা থেকে No, কি জানা যাবে এটা ফেস সেন্টার্ড না বডি সেন্টার্ড? নো no ম্যাম। ম্যাম। না, শুধু কিউব যে এই ইনফরমেশনটা হচ্ছে ক্রিস্টাল সিস্টেমের ইনফরমেশন। অর্থাৎ যখন তুমি শুধুমাত্র এটা শেপটা কেমন জানো, তখন তুমি ওর ক্রিস্টাল সিস্টেমটা জানো। আর যখন তুমি ওর শেপের পাশাপাশি অ্যাটম কিভাবে সাজানো আছে জানো, অর্থাৎ ফেস সেন্টার্ড বলে দিলে তুমি জানবে যে কর্নারে অ্যাটমের পাশাপাশি ফেসেও হচ্ছে গিয়ে অ্যাটম আছে, তখন তুমি বলতে পারতেছো আমি শেপও জানি আবার অ্যাটমের ওরিয়েন্টেশনও জানি। যখন বোথ ইনফরমেশন তুমি জানছো, তখন সেটাকে আমরা বলতেছি ক্রিস্টাল স্ট্রাকচার। এবার বোঝা গেছে? ইয়েস। জি ম্যাম। আচ্ছা, সো আমরা ক্রিস্টাল সিস্টেম বলতে শুধুমাত্র কিউব শেপটা নিয়ে সোফার কথা বলেছি। এইবার আমরা কিউব শেপের পাশাপাশি আর কি কি শেপ আছে সেগুলো একটু শিখব। তাহলে এখন আমরা শিখতে যাচ্ছি ক্রিস্টাল সিস্টেম, এবং টোটাল 7টা ক্রিস্টাল সিস্টেম আমরা শিখব। ওকে, সো ফার্স্ট কিউব, আমরা এটা অলরেডি শিখে ফেলেছি। সো আমাকে যখনই একটা ক্রিস্টাল সিস্টেম সম্পর্কে লিখতে বলা হবে, আমাকে এই দুইটা ইনফরমেশন প্রপারলি লিখতে হবে। একটা ইনফরমেশন হচ্ছে ওর বাহুগুলোর মধ্যে সম্পর্ক, কিউবের ক্ষেত্রে 3 বাহুর দৈর্ঘ্য সমান। আরেকটা হচ্ছে ওর অক্ষগুলোর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এক্স অক্ষ বরাবর এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ, ওয়াই এবং জেড এর মধ্যবর্তী কোণ, এবং জেড এবং এক্স এর মধ্যবর্তী কোণ। এবং এই কিউবের ক্ষেত্রে আমরা বলতে পারি যদি এক্স এর অপোজিট কোণটাকে আমি আলফা, ওয়াই এর অপোজিট কোণটাকে বিটা এবং জেড এর অপোজিট কোণটাকে গামা ধরি, তাহলে বলা যায় যে আলফা বিটা গামার ভ্যালু সমান এবং এটা 90 ডিগ্রি। কিউব আমরা সবাই বুঝি। আচ্ছা, এটা একটু ইরেজ করতে হবে। 1 নাম্বার কিউব। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে হেক্সাগন। আচ্ছা, হেক্সাগনটা আমি একটু পরের দিকে ফেরত আসতেছি, আমি একটু টেট্রাগনে চলে যাই। সো 3 নাম্বার টেট্রাগন হচ্ছে গিয়ে আরেকটা ক্রিস্টাল সিস্টেম। এটার শেপটা দেখতে কিরকম?
A equals to B not equals to C, আলফা equals to বিটা equals to গামা equals to 90 ডিগ্রি। তার মানে এটা কিউবের মতোই, ডিফারেন্সটা কোথায়? ম্যাম দুইটা এক বাহু বাহু সমান সমান। একটা কোণ। দুইটা বাহু সমান হ্যাঁ। একটা। তো বেসিক্যালি আমি কিউবের ক্ষেত্রে সবই ইকুয়াল আঁকতাম, টেট্রাগন আঁকতে গেলে আমাকে যে কোনো একটা ডাইমেনশন একটু বড় করে এঁকে দেখাই দিতে হবে। এখন তোমাদের এই ক্রিস্টাল সিস্টেমের ড্রয়িং গুলাও শিখতে হবে, অর্থাৎ কিউব তো আঁকতে পারি আমরা, টেট্রাগোনাল ইউনিট সেল আঁকতে বললে তোমাকে কি করতে হবে, এরকম একটা ছবি আঁকতে হবে যেখানে তুমি যে কোনো একটা ডাইমেনশন একটু বড় করে আঁকবা, এবং ইম্পর্টেন্টলি সবসময় এই বৈশিষ্ট্যগুলা লিখতে হবে, কারণ ড্রয়িংটা তুমি 100% অ্যাকুরেসিতে করবা না। সো নিচে এই দুইটা ইনফরমেশন না লেখা থাকলে এই ড্রয়িং এর কোনো ভ্যালু নেই। বোঝা গেছে? সো তুমি রাফ হ্যান্ডেডলি একটা ড্রয়িং এঁকে নিচে যদি লিখে দাও যে এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি এবং আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, আমি বুঝে যাব তুমি একটা টেট্রাগোনাল সেল এঁকেছো। বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, যদি কোয়েশ্চেন আসে একটা টেট্রাগোনাল সেল আঁকো, সো সেলটা এঁকে এই ইনফরমেশন গুলো আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, তারপর 4 নম্বরে আমাদের আছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রালটা কি? আমরা রম্বস চিনি, তাই না? ইয়েস ম্যাম। রম্বসের যেরকম সবগুলো কোণই 90 ডিগ্রি হবে না, রম্বোহেড্রাল হচ্ছে রম্বসের 3D ভার্সন। এটাকে ট্রাইগোনালও বলা হয়। এটাও দেখতে কিরকম হবে, ওই রম্বসের শেপেই হবে, এবং ওর একটা কোণও 90 ডিগ্রি হবে না। অর্থাৎ রম্বোহেড্রালে আমি যদি এখানে এই অক্ষটাকে এক্স অক্ষ বলি, এটাকে ওয়াই অক্ষ, এবং এই উপরের দিকে জেড বলি, তাহলে হচ্ছে গিয়ে এটা জেড, এক্স এবং ওয়াই এর মধ্যবর্তী কোণ এটাও 90 ডিগ্রি না, ওয়াই জেড এরটাও 90 ডিগ্রি না, জেড এক্স এর মধ্যবর্তী কোণও 90 ডিগ্রি না। তাহলে এটা কি হবে? এটা 90 ডিগ্রি বাদে অন্য কিছু হবে। এটা 90 ডিগ্রির কমও হতে পারে, যেমন জেড এবং ওয়াই এর মধ্যবর্তী কোণটা দেখে মনে হচ্ছে না 90 ডিগ্রির কম, ইয়েস ম্যাম। আর এক্স ওয়াই এরটা দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। সো 90 ডিগ্রি হতে পারবে না, অন্য যে কোনোটাই হতে পারবে। এখানে ইকুয়াল মানে কিন্তু ওরা ইকুয়াল না, এটা অ্যাকচুয়ালি নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, এইটার জন্য এভাবে লিখেছে। অর্থাৎ আলফাও 90 ডিগ্রি ইকুয়াল না, বিটাও 90 ডিগ্রি ইকুয়াল না, গামাও 90 ডিগ্রি ইকুয়াল না। আচ্ছা, আর যেহেতু রম্বসে সবগুলো বাহু সমান হয়, রম্বোহেড্রালেও সবগুলো বাহুই সমান। অর্থাৎ এক্স অক্ষ বরাবর ডাইমেনশনটার লেন্থ যা, ওয়াই অক্ষ বরাবরও তা, জেড অক্ষ বরাবরও এক। ওকে, 5 নম্বরে আমরা দেখতেছি অর্থরম্বিক। অর্থরম্বিকের ক্ষেত্রে কি হচ্ছে? অর্থরম্বিকের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য সমান হবে না, বাট সবগুলো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হবে। অর্থাৎ বলা যায় যে প্রথমে কিউব ছিল, এরপর কিউবের একটা বাহুর দৈর্ঘ্য বড় হয়ে টেট্রাহেড্রাল হয়ে গেছে, এবার একটা বাহুও সমান না থেকে এটা অর্থরম্বিক হয়ে গেছে। তো এটার জন্য কি করবা, জাস্ট একটা ছবি আঁকবা, একে নিচে এই দুইটা বৈশিষ্ট্য লিখে দিতে হবে। বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, আমরা এরপরে আরো দুইটা দেখব, একটা হচ্ছে মোনোক্লিনিক আর একটা ট্রাইক্লিনিক। আচ্ছা, এই দুইটার ক্ষেত্রে বৈশিষ্ট্য কি? মোনোক্লিনিকে একটা বাহুও সমান হয় না, তবে অ্যাঙ্গেলের ক্ষেত্রে দেখা যায় কি যে কোনো দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়। যেমন এখানে কোন দুইটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলে মনে হয়? এই অ্যাঙ্গেলটা, এটাকে কি 90 ডিগ্রির মতো লাগছে? এই অ্যাঙ্গেলটা, জি ম্যাম। এটা 90 ডিগ্রি। তারপরে হচ্ছে গিয়ে এইদিকে এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। উপরে এই যে এই এই অ্যাঙ্গেল যেটা দেখা যাচ্ছে, এটাকে কিন্তু মনে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তার মানে আমার যে কোনো দুই এক্সিসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, আর একটা 90 ডিগ্রি হবে না। অ্যাগেন এগুলোও কি এক্স্যাক্টলি একে বোঝানো একটু টাফ। সো তোমাকে কি করতে হবে, মোটামুটি এরকম একটা ছবি এঁকে নিচে এই বৈশিষ্ট্য দুইটা লিখে দিতে হবে। ক্লিয়ার? আর ট্রাইক্লিনিক কি? ট্রাইক্লিনিকও দেখতে মানে ছবিতে দেখো তেমন কোনো পার্থক্য নাই, মনোক্লিনিক দেখতে যেরকম ট্রাইক্লিনিকও দেখতে প্রায় কাছাকাছি, জাস্ট বাঁকা বাঁকা একটা মনে হচ্ছে ঘনবস্তু। সো বেসিক্যালি তুমি যেটা করবা যে ছবিটা আঁকবা এন্ড ওইটার বৈশিষ্ট্যটা নিচে লিখে দিবা। ট্রাইক্লিনিকের ক্ষেত্রে একটা বাহুও সমান হয় না, এবং একটা কোণও 90 ডিগ্রির সমান হবে না, এবং ওরা নিজেরাও ইকুয়াল হবে না। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা বাদ দিয়ে আসছিলাম, কোনটা? হেক্সাগন। তাহলে আমরা এবার একটু হেক্সাগোনায় চলে যাই। হেক্সাগনের ক্ষেত্রে খেয়াল করে দেখি, আমি একটু প্রথমে হেক্সাগনটা আঁকি।
এই হেক্সাগন শেপটাকে নিয়ে আমরা স্টাডি না করে আমরা প্রথমে এটাকে একটু ভাগ করব। আমি এই সেন্টারে এভাবে 3টা লাইন টেনে এটাকে ভাগ করতে পারি। বোঝা যাচ্ছে যে একটা হেক্সাগনের টপ ভিউকে আমি 3 ভাগ করেছি। জি ম্যাম। এইটাকে দেখে একটা চতুর্ভুজের মতো লাগছে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, তাহলে মানে তুমি চিন্তা করো যে একটা হেক্সাগোনাল প্রিজম তুমি কেটে এইরকম একটা চতুর্ভুজ টাইপের শেপ আলাদা করে নিয়ে আসছো। তাহলে এই দিক বরাবর ওর হাইট আছে। তাহলে আমরা হেক্সাগনের ক্ষেত্রে হেক্সাগনটা টোটালটা স্টাডি করছি না, আমরা কি করছি, এরকম 3 ভাগ করে 1 ভাগ কেটে এনে স্টাডি করছি। তো এই যে 1 ভাগ যেটা বের করে আনলাম সেখানে কি এদিকে এটা একটা হেক্সাগনের বাহু এ, এটা একটা হেক্সাগনের বাহু এ, আর এদিক বরাবর ওর উচ্চতা সি আছে না? ধরা যাচ্ছে? জি ইয়েস ম্যাম। ম্যাম। তাহলে ma'am. এক্স অক্ষ বরাবর বাহুর দৈর্ঘ্য আর ওয়াই অক্ষ বরাবর বাহুর দৈর্ঘ্য কি সমান না? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস তাহলে ম্যাম। আমরা ma'am. বলতে পারি এ আর বি ইকুয়াল, আর আমরা ক্লাসেই শিখেছি হাইট ইকুয়াল হয় না এ এর, সো হাইট ইকুয়াল না। মিলানো যাচ্ছে যেটা ক্লাসে শিখেছি সেটার সাথে? আচ্ছা, জি ম্যাম। আবার হ্যাঁ। আমরা জানি যে এই এক্স অক্ষের সাথে উচ্চতা কত ডিগ্রি কোণ করে আছে? 90 degree, ma'am. 90। আবার ওয়াই এর সাথে উচ্চতা 90। তাহলে দেখো দুইটা 90 অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর এই মাঝখানে এই মধ্যবর্তী কোণটা কত? 120 ডিগ্রি। 120 120 ডিগ্রি। এই দেখো একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে আছে। সো যেটা শিখে আসলাম সেটার সাথে মিলানো গেল বৈশিষ্ট্য। ম্যাম অ্যাঙ্গেলটা আরেকবার বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলা যাবে। এই যে এইখানে যে আমি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলাম, যে এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কি হেক্সাগনের দুইটা বাহু বরাবর না? ইয়েস ম্যাম। হেক্সাগনের দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? আমরা শিখেছি না 120 ডিগ্রি। হেক্সাগনের প্রত্যেকটা কোণ 120 ডিগ্রি। সো এই দেখো 120 ডিগ্রি একটা অ্যাঙ্গেল। ঠিক আছে? ওকে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে বেসিক্যালি এখানে যে আমরা টোটাল 7টা ক্রিস্টাল সিস্টেম শিখলাম, এই 7টা ক্রিস্টাল সিস্টেমের বাহুর মধ্যবর্তী সম্পর্ক এবং কোণের মধ্যবর্তী সম্পর্কটা শিখতে হবে এবং ছবিটা ড্রয়িং করা শিখতে হবে। এক্সামে এখান থেকে কোশ্চেন আসবে। এই স্লাইডটা পড়তে পড়তে মুখস্থ করে খেয়ে ফেলতে পারলে খেয়ে ফেলবা। এখান থেকে কোশ্চেন মিডে থাকবে, সিটিতে থাকবে। এই স্লাইড থেকে যেই কোশ্চেনই হোক না কেন সেখানে এই স্লাইডটার ইনফরমেশন ইউজ করতে হবে। বোঝা গেছে? জি ইটস ম্যাম। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা একটু ভালো করে আমাদেরকে শিখে নিতে হবে। তাহলে আমরা 7 ক্রিস্টাল সিস্টেমের পরে সামনে যাচ্ছি। এবার আমরা একটু কিছু প্রবলেম সলভ করব। আহ, এই অনেকে জিজ্ঞেস করছিল যে এটা হচ্ছে পুরাপুরি থিওরি কিনা। এই চ্যাপ্টারের যেটা হচ্ছে গিয়ে প্রবলেম টাইপ অংশ, সেটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। এগুলা ঠিক ম্যাথ টাইপের ম্যাথ না, আমরা একটু করতে গেলে বুঝবো। সো আমরা ফার্স্টে একটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে পয়েন্ট কোঅর্ডিনেট। পয়েন্ট কোঅর্ডিনেট জিনিসটা কি? আমরা মোটামুটি বিভিন্ন শেপের ইউনিট সেল সম্পর্কে জানলাম। এখন কোনো একটা ইউনিট সেলের ভিতরে ধরো একটা ইলেকট্রন মুভ করতেছে, এখন তোমাকে সেই ইলেকট্রনের পজিশনটা বোঝাতে হবে। এই কারণে আমরা এই পয়েন্ট কোঅর্ডিনেট আইডিয়াটা ব্যবহার করি। পয়েন্ট কোঅর্ডিনেট আইডিয়াতে কি করা হয়, তোমাকে যে কোনো একটা ইউনিট সেলের ভিতরের একটা পয়েন্টের কোঅর্ডিনেট লিখতে হবে। বেসিক্যালি ওই যে আমরা 3D তে স্থানাঙ্ক লিখি না, ওরকম একটা 3D স্থানাঙ্ক লিখতে হবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, এখানে নিয়ম কানুন দেয়া আছে কিভাবে আম, একে একে হচ্ছে গিয়ে সলভ করতে হবে। আমি এখানে এক্সাম্পল দিয়ে বুঝাই। এখানে একটা সেল দেখা যাচ্ছে, এই সেলের এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা জেড এক্সিস। আমরা ইউজুয়ালি সেলের এক্স ওয়াই জেড এভাবেই ধরবো। অর্থাৎ হচ্ছে সামনের দিকে এক্স অক্ষ আসতেছে, ডানে ওয়াই যাচ্ছে, উপরের দিকে জেড যাচ্ছে। দেখা যাচ্ছে এটা? জি ম্যাম, Yes, দেখা ma'am. যাচ্ছে। এবং তোমার এক্স অক্ষ বরাবর বাহুটাকে আমরা ইউজুয়ালি এ ধরবো, ওয়াই বরাবর বাহুটাকে বি, এবং জেড অক্ষ বরাবর বাহুটাকে সি ধরবো। এটা কোথাও না লেখা থাকলেও তুমি এটা নিজে নিজে ধরে নিবা। কোনো একটা জায়গায় একটা সেলের ছবি আছে, সো নিজে নিজে এক্স ওয়াই জেড অক্ষ এবং এদের বাহু এবিসি তুমি ধরে নিবা। ওকে? Okay, ma'am. আচ্ছা, এখন তোমাকে এখানে একটা পি বিন্দু এঁকে দেওয়া আছে। আমি একটা রেড কালার করার কারণে এটা ভালো দেখা যাচ্ছে না। এই যে পি বিন্দু, পি বিন্দুটাকে কি দেখা যাচ্ছে এই ছবির ভিতরে? এই যে পি বিন্দুটা, তোমাকে বলছে ইয়েস এই ম্যাম। পি বিন্দুর Sure. পয়েন্ট কোঅর্ডিনেট বের করো। টার্মটা হচ্ছে পয়েন্ট কোঅর্ডিনেট। আচ্ছা, কিভাবে বের করতে হবে? তোমাকে পি বিন্দুর লোকেশনের কিছু ডিস্টেন্স দেয়া আছে। যেমন মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 0.6 এ এসেছে, তার মানে কতটুকু এসেছে?
টোটাল দৈর্ঘ্যের কত পার্সেন্ট? 60%. 60%-এর মতো আসছে। ওয়াই অক্ষে গিয়েছে টোটাল দৈর্ঘ্যের 50%, আর জেড অক্ষে গিয়েছে টোটাল দৈর্ঘ্যের 70%। সো এই ইনফরমেশন থেকে তোমাকে পয়েন্ট কোঅর্ডিনেটটা লিখতে হবে। এই ম্যাথটা আসলে কঠিন কিছুই না, আমি সলভটা এখানে শো করি। বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, প্রথমে এই যে কোন অক্ষে কতটুকু আসছে সেইটার বেসিসে একটা স্থানাঙ্ক লিখতে হবে। তাহলে স্থানাঙ্ক কত হবে? 0.6a, 0.5b, 0.7c। এটা কি আমরা বুঝি যে পি বিন্দুর স্থানাঙ্ক এটা হবে? জি ম্যাম। আচ্ছা, তারপরে স্টেপে কি করতে হয়, এই যে এই স্থানাঙ্কটাকে ওই এক্স স্থানাঙ্ককে এক্স অক্ষের বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ, ওয়াই স্থানাঙ্ককে ওয়াই অক্ষের বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ, এবং জেড স্থানাঙ্ককে জেড অক্ষের বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ। তাহলে এই যে এক্স অক্ষে বাহুর দৈর্ঘ্য এ, এ দিয়ে ভাগ করলো, ওয়াই অক্ষে বাহুর দৈর্ঘ্য বি, বি দিয়ে ভাগ করলো, জেড অক্ষে বাহুর দৈর্ঘ্য সি, সি দিয়ে ভাগ করলো। বোঝা যাচ্ছে? ম্যাম ভাগ কেন করলো আরেকবার? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কিভাবে পয়েন্ট কোঅর্ডিনেট বের করতে হয় সেটা শিখাচ্ছি। সো স্টেপগুলো আমি এক্সপ্লেইন করছি। প্রথম স্টেপে স্থানাঙ্ক বের করা, দ্বিতীয় স্টেপে এটাকে ডিভাইড করা। ঠিক আছে? এটা লাইক কেন করেছে, এটার অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি দেওয়া উচিত আই এম নট শিওর। এটার যেই ট্র্যাডিশন আছে পয়েন্ট কোঅর্ডিনেট বলতে, যেই ভ্যালুগুলোকে বোঝায়, সেই ভ্যালুগুলো আনার জন্য আমাদের এই স্টেপগুলো ফলো করা লাগে। তোমার প্রশ্নের অ্যান্সার কি দিতে পারলাম? ইয়েস ম্যাম, বুঝতে সাউন্ড পারছি। অনেক কম শোনা ম্যাম যাচ্ছে। সাউন্ড অনেক কম আসতেছে। ও আচ্ছা ম্যাম আচ্ছা। আপনার মাইকটা আসলে কি হুম হুম, সমস্যা? আচ্ছা, আমাকে এটা একটু জানাবা, আমার মাইকটা অ্যাকচুয়ালি একটু ঝামেলা করে। আমাকে বললেই আমি আবার একটু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আচ্ছা। এখন এখানে স্টেপ 2-তে আমরা এই বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে ফেললাম, পরে পেলাম হচ্ছে গিয়ে 0.6, 0.5, 0.7। সো পয়েন্ট কোঅর্ডিনেট যেই জিনিসটা মিন করে সেইটা হচ্ছে স্টেপ 3-তে লেখা আছে। এটা একটু দেখি, এটা যতটা না বুদ্ধি করে ম্যাথ করতে হবে তার থেকেও বেশি ওই রিপ্রেজেন্টেশনটা প্রপারলি একটু লিখতে হবে। পয়েন্ট কোঅর্ডিনেটের রিপ্রেজেন্টেশনের নিয়মটা হচ্ছে, এই যে তুমি তিনটা অ্যান্সার পেলা 0.6, 0.5, 0.7, এই অ্যান্সারগুলোকে তোমাকে পাশাপাশি লিখতে হবে স্পেস দিয়ে। কোনো ব্রেকেট দেওয়া যাবে না, কোনো কমা দেওয়া যাবে না। এইভাবে এটাকে এক্সপ্রেস করলে এটা মিন করে পয়েন্ট কোঅর্ডিনেট। তুমি যদি ব্রেকেট দাও এটার মিনিং চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ আমরা সামনে আরো বেশ কিছু জিনিস পড়বো, সেখানে দেখবা যে ব্রেকেটের মিনিং আলাদা। ওকে? ম্যাম একটা হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। বলো বলো। স্টেপ গুলা তো বুঝতে পারছি, বাট পয়েন্ট কোঅর্ডিনেট জিনিসটা কি, এটা বুঝতে পারছি না। পয়েন্ট কোঅর্ডিনেট হচ্ছে কি, ধরো তোমার এখানে একটা ইলেকট্রন আছে, সে এই যে একদম এই বিন্দুটাতে দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন ধরো তুমি হচ্ছে গিয়ে অ্যাটমিক লেভেলে কাজ করতেছো, তাই না? এখন তোমাকে তো এটা কোনো এক জায়গায় স্টেট করতে হবে কোন পয়েন্টে বিন্দুটা আছে। এটা তুমি স্টেট করলে একভাবে, এটা আরেকজনকে বুঝতে পারতে হবে না? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো আমরা সবাই যাতে একই পদ্ধতিতে এটাকে ব্যাখ্যা করি বা এটাকে আমরা লিখি, সেই কারণে এই পয়েন্ট কোঅর্ডিনেট জিনিসটা আমরা শিখতেছি। এবার বোঝা গেছে? ওকে ম্যাম। হ্যাঁ, সো এখন তুমি যদি 0.6, 0.5, 0.7 লেখো, তাহলে সবাই কি এই পি বিন্দুটাকেই বুঝবে না? ইয়েস ম্যাম। এটাই এটার উদ্দেশ্য। বোঝা গেছে? ইয়েস ম্যাম ম্যাম। এদের লেন্থ তো সেম এমনি এ বি সি এর। এখানে কি কোথাও বলা আছে এটা কিউব? না ম্যাম। না। সো আমরা দেখলাম 7 ধরনের সিস্টেম আছে, কোথাও লেন্থ সমান হয়, কোথাও হয় না, কোথাও অ্যাঙ্গেল 90 হয়, হয় না। সো তোমাকে কোথাও যদি না বলে তুমি অ্যাজিউম করে নিও না যেটা সমান আছে, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই এক্সামে এটা কিরকম করে আসতে পারে। সো এখানে একটা কোয়েশ্চেন আছে যেটা এক্সামে আসছে একবার, সেটা কোয়েশ্চেনটা প্লাস সলভটা দুইটাই এখানে দেখানো আছে। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে স্কেচ ফেস সেন্টার্ড মনোক্লিনিক ইউনিট সেল উইদিন দ্যাট ইন্ডিকেট দ্য লোকেশন অফ 1/5, 1/3, 1/4। এখানে তিনটা নাম্বার দেয়া আছে এবং প্রত্যেকটা এক একটা স্পেস দিয়ে সেপারেটেড এবং কোনো ব্রেকেট নেই। সো এটা এখানে কি দেওয়া আছে? পয়েন্ট কোঅর্ডিনেট। বোঝা গেছে? আমরা সামনে গিয়ে আরো দুইটা জিনিস শিখবো, ডিরেকশন এবং প্লেন। তো তখন হচ্ছে গিয়ে ব্রেকেট আসবে, এবং এই তিনটা জিনিস আলাদাভাবে বোঝার জন্য আমাদের আর কি এই বৈশিষ্ট্যটা মাথায় রাখতে হবে।
পয়েন্ট কোঅর্ডিনেটে কোনো ব্রেকেট থাকবে না, ওরা জাস্ট একটা স্পেস দিয়ে সেপারেটেড থাকবে। আচ্ছা, তাহলে ফার্স্টে কোয়েশ্চেনটা একটু ভেঙে ভেঙে দেখি যে এখানে একটা পয়েন্ট কোঅর্ডিনেট আছে, এই পয়েন্ট কোঅর্ডিনেটটা একটা সেলের ভিতর এঁকে দেখাতে বলতিছে, ধরা যাচ্ছে? জি ম্যাম। আর আগের বার যে ম্যাথটা করলাম সেই ম্যাথটা কি ছিল? একটা পয়েন্ট দেখানো ছিল, সেটার পয়েন্ট কোঅর্ডিনেট বের করতে দিয়েছে। তাহলে আমরা বেসিক্যালি কি করতেছি, এই মাত্র ম্যাথ যেটা করেছি সেটার রিভার্স ম্যাথটা করতে যাচ্ছি। ম্যাম আচ্ছা, তাহলে এখন দেখি এর সামনে আরো কিছু কথা লিখেছে, বলছে যে একটা ফেস সেন্টার্ড মনোক্লিনিক ইউনিট সেল আঁকো। তার মানে আমরা মাত্রই মনোক্লিনিক নামে একটা জিনিস দেখে আসছি। ওই 7 ক্রিস্টাল সিস্টেমের একটা ক্রিস্টাল হচ্ছে মনোক্লিনিক ক্রিস্টাল। আমি যদি ওই সেলটা একটু ব্যাকে যাই, কোথায় সেই মনোক্লিনিক ক্রিস্টালটা আমরা শিখে আসলাম, এই যে আমরা দেখলাম যে মনোক্লিনিক নামে একটা ক্রিস্টাল আছে, যার বৈশিষ্ট্য হচ্ছে একটা বাহুও সমান না, আর দুইটা কোণ 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি না। তার মানে তোমাকে বলছে যে এরকম একটা ছবি আঁকো, এই দুইটা বৈশিষ্ট্য একটু লিখো। বোঝা যাচ্ছে কোশ্চেন কি যাচ্ছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে তুমি কি করলা, প্রথমে এইরকম একটা ছবি আঁকলা, তারপরে বৈশিষ্ট্যগুলো নিচে লিখবে। বৈশিষ্ট্য না লিখলে ছবির কোনো ভ্যালু নেই। তো তুমি ছবিটুকু এঁকে বৈশিষ্ট্যগুলো লিখলে যে এ বি সির একটারও ডাইমেনশন সেম না, এবং যে কোনো দুইটা 90 ডিগ্রি, বাকিটা 90 ডিগ্রি। আচ্ছা, খুব ভালো কথা। এরপর ম্যাম আপনার ভয়েসটা ডাউন। আচ্ছা ঠিক আছে, আহ আবার একটু জোরে বলার চেষ্টা করি। সো মনোক্লিনিক দেখে তুমি মনোক্লিনিকের ছবিটা ড্র করলা এবং ওর বৈশিষ্ট্য লিখলা। এগুলাকে আমরা বলি ল্যাটিস প্যারামিটার। এই ল্যাটিস প্যারামিটার গুলা তুমি লিখেছো। এরপরে তোমাকে আরো একটা কথা বলেছে, ফেস সেন্টার্ড। মনোক্লিনিক মানে শেপ, আর ফেস সেন্টার দিয়ে তোমাকে অ্যাটমের পজিশন বোঝাচ্ছে। তাহলে এখানে অ্যাটমগুলোকে কিভাবে আঁকতে হবে, ফেস সেন্টার্ডে অ্যাটম কিভাবে থাকে, কর্নারে কর্নার অ্যাটম, আর প্রত্যেকটা সারফেসে। ফেসে হ্যাঁ, সো এখানে দেখো এই যে গোল গোল করে অ্যাটম আঁকা আছে, দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। হ্যাঁ, সো এখানে 8টা কর্নার অ্যাটম আছে এবং প্রত্যেকটা সারফেসে একটা করে সারফেস অ্যাটম আছে। যেগুলো ব্ল্যাক কালার সেগুলো সরাসরি দেখা যাচ্ছে, যেগুলো হোয়াইট কালারের সার্কেল দিয়ে দেখানো আছে সেগুলো হচ্ছে হিডেন, মানে ব্যাক সাইডে আছে। বোঝা গিয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো তুমি প্রথমে এই স্কেচটা করবা, অ্যাটম দেখাবা, প্রত্যেকটা পার্টে মার্কিং আছে। এরপর তোমাকে বলছে এই 1/5, 1/3 আর 1/4 লোকেশনটা দেখাও। তো আমরা এই 1/5, 1/3 আর 1/4 এই লোকেশনটা থেকে যদি কোঅর্ডিনেট পেতে চাই, কি করব, আমরা প্রত্যেকটার সাথে হচ্ছে বাহুর দৈর্ঘ্যগুলো মাল্টিপ্লাই করে দিব। কেন? আগের ম্যাথটায় কি করেছিলাম, বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিছিলাম না? ইয়েস ম্যাম। সো যদি রিভার্স ম্যাথ করতে হয় তাইলে কি করতে হবে, বাহুর দৈর্ঘ্য দিয়ে গুণ দিয়ে দিতে হবে। সো আমরা এখানে এই, জি হ্যালো, কেউ কোনো কোয়েশ্চেন করেছো? হ্যালো? নো ম্যাম। আচ্ছা, না ম্যাম। তাহলে আমরা হচ্ছে গিয়ে আগের বার যেহেতু বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিয়েছিলাম, এবার বাহুর দৈর্ঘ্য দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং হচ্ছে এ বি সি দিয়ে মাল্টিপ্লাই করেছি এক্স অক্ষকে, ওয়াই অক্ষকে, জেড অক্ষকে, এবং আমরা তিনটা ভ্যালু পেলাম, 1/5 a, 1/3 b এবং 1/4 c। সো বেসিক্যালি আমরা এই তিনটা বিন্দুকে এখন কোঅর্ডিনেট ধরে পি বিন্দুটা দেখাবো। অর্থাৎ আমার স্থানাঙ্ক যদি হয় এইদিকে এক্স অক্ষ, এদিকে ওয়াই, এদিকে জেড, আমরা এক্স অক্ষ আসবো 1/5 অফ এ, মানে টোটাল লেন্থ যদি হয় এ, তার 5/1 আসবো এদিকে। তারপর বি যেদিকে আছে সেদিকে যাব 3/1, আর সি যেদিকে আছে সেদিকে যাব 4/1। এগুলোও কি অ্যাকুরেটলি আঁকার কিছু নাই, জাস্ট শুধু একে আমি হচ্ছে এখানে অ্যারো দিয়ে দেখিয়েছি, এভাবে অ্যারো দিয়ে দেখাবা, দেখায় এক্স অক্ষে কতটুকু, ওয়াই অক্ষে কতটুকু, আর জেড অক্ষে কতটুকু মুভমেন্ট হয়েছে সেটা একটু ছবিতে এঁকে দেখাই দিতে হবে। বেসিক্যালি এইটুকু হবে তোমার অ্যান্সার। বোঝা গেছে? ম্যাম এইটার সাথে আগেরটা তো মিলতেছে না, মানে 1/3 জায়গায় 1/5 হবে না, এরকম টাইপ। মিলে নাই? এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর 1/5 আসছে, এই যে এক্স অক্ষ বরাবর 1/5, ও এই আচ্ছা। যে এক্স অক্ষ, এইদিকে এক্স অক্ষ, ঠিক আছে? এই যে ওয়াই অক্ষ বরাবর 1/3b, এই যে ওয়াই অক্ষ বরাবর 1/3b, বাহিরে দেখিয়েছি আর কি, ঠিক আছে?
ম্যাম আমরা যদি এক্স অক্ষ জি বরাবর এ ম্যাম। না ধরে বি ধরে তাহলে হবে না? বুঝি নাই, আরেকবার একটু বলো তো। এক্স অক্ষ বরাবর যদি এটা না ধরে বি ধরলাম, বি এর মানটা ধরলাম এক্স অক্ষের দিকে, তাহলে হবে না? মানে তুমি ধরতে চাচ্ছ এক্স অক্ষ বরাবর বাহুর দৈর্ঘ্য বি, এভাবে ধরতে চাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি সাজেস্ট করি না এই কারণে যে তোমাদের আমি থ্রু আউট যত ম্যাথ করাবো সব জায়গায় এক্স অক্ষ বরাবর এ ধরে করাবো, এবং কিছু কিছু ক্ষেত্রে কোয়েশ্চেনও এই বেসিসেই করা হবে। সেই কারণে আমি চাচ্ছি না যে মানে প্যাচ লেগে যাক, বাট ধরা যায়। তুমি যদি বলে দাও আমি এক্স অক্ষ বরাবর লেন্থ এ, ওয়াই অক্ষ বরাবর বি এবং জেড বরাবর সি ধরতেছি, এটাতে কোনো সমস্যা নেই। বাট আমি আর কি বলতেছি যে বারবার ইন্টারচেঞ্জ করতে গেলে হয়তো ভুল হয়ে যেতে পারে বা মিসকনসেপশন হতে পারে, তাই প্রথমবার লার্নিং এর জন্য আমি এটা একটু কনস্ট্যান্ট রেখে দিতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। ম্যাম স্টেপ 2 তে কি কমা হবে নাকি যেভাবে আছে ওইটাই? আচ্ছা, পয়েন্ট কোঅর্ডিনেট বলতে যে জিনিসটা বোঝায় সেইটাতে কোনো কমা বসানো যাবে না, অর্থাৎ এই যে এই জিনিসটা যেটা, যে পয়েন্ট কোঅর্ডিনেট, এটাতে কোনো কমা বসানো যাবে না। কিন্তু পরে যখন তুমি এটাকে স্থানাঙ্ক বানায় ফেলবা তখন কমা দিলেও কোনো সমস্যা নাই, ব্র্যাকেট দিলেও সমস্যা নাই। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা পয়েন্ট কোঅর্ডিনেট বের করতে পারবো? পারা যাবে? ইয়েস ম্যাম। আচ্ছা, জি বেশি ম্যাম। ইজি। শুধু ওই সবসময় ওই যে তোমার ক্রিস্টাল সিস্টেম যে আছে 7টা, ওইখান থেকে একটার সাথে এটা এরকম লেজুর লাগায় আসবে, এবং তোমাকে তখন ড্রয়িংটা করতে হবে, প্রপারলি লিখতে হবে, অ্যান্ড ওই অল্প একটু ক্যালকুলেশন দেখাইতে হবে। আচ্ছা, প্রিটি মাচ স্ট্রেট ম্যাম ফরওয়ার্ড। এখানে একটা কোশ্চেন, ওই যে ফেস সেন্টার কিউবিক, এটা আমি ম্যাম প্রিভিয়াস ক্লাসে ছিলাম না, তো এই জন্য অ্যাটমের যে পজিশন এটা বুঝতে পারলাম না ছিল না কেন? ম্যাম। ওই দিন আচ্ছা ঠিক মানে আছে, ক্লাসটা এক্সকিউজ মিস শুনতে বুঝতে পারলাম। চাচ্ছি না। ফেস সেন্টার্ডের ডেফিনেশন হচ্ছে 8 কর্নারে 8টা অ্যাটম থাকবে, আর এই যে কোনো হচ্ছে কি এরকম চারকোনা টাইপের ঘনবস্তুর 6টা সারফেস থাকে। সো 6টা সারফেসের সেন্টারে একটা করে অ্যাটম থাকবে, যে সেন্টারে ফ্রন্টে সেন্টারে একটা অ্যাটম, ডান পাশে সেন্টারে একটা অ্যাটম, টপের সেন্টারে একটা অ্যাটম। বোঝা গেছে? ম্যাম ফেস সেন্টারের ক্ষেত্রে মানে 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। সব কর্নারেই অ্যাটম থাকে সব সময়। বডি সেন্টার্ডেরও 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে। ফেস ও, আর সেন্টার্ডে ফেসে একটা করে থাকে, বডি সেন্টার্ডে শুধু একদম ভিতরে একটা থাকে, বডির ভিতরে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা। তাহলে আমরা ম্যাম আরো একটা ম্যাম এক্সাম্পল। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। ম্যাম হচ্ছে এই যে এই ড্রয়িংটা করার ক্ষেত্রে ম্যাম হচ্ছে কি কি স্টেপস ফলো করতে হবে সেটা যদি আরেকবার বলতেন। ড্রয়িং এর জন্য সেরকম আলাদা কোনো স্টেপ নাই, তোমাকে বলছে মনোক্লিনিক সেল। তো তোমাকে একটা সেল আঁকতে হবে। মনোক্লিনিকে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলগুলো 90 হয় না, আর বাহুগুলো সমান হয় না, এই যে বৈশিষ্ট্যটা নিচে লেখা আছে, বৈশিষ্ট্যটাও লিখতে হবে। সো আমাকে একটু বাঁকা করে সেলটা আঁকতে হবে, আর বাহুগুলোর দৈর্ঘ্য চোখের দৃষ্টিতে যেন একটু অসমান দেখায়। বাট অ্যাগেন 100% অ্যাকুরেসিতে আঁকাটা তো সময় নিবে অনেক, এবং হচ্ছে গিয়ে দরকারও নাই আমার। তোমাকে যেটা করতে হবে, রাফলি ছবিটা এঁকে এইখানে বৈশিষ্ট্যগুলো লিখে দিতে হবে। আর ফেস সেন্টার্ড বলা মানে কি, তোমাকে অ্যাটমের পজিশনও দেখাতে বলছে, সো ফেস সেন্টার্ডে অ্যাটমের পজিশন যা থাকে সেটা এঁকে দিতে হবে, এই আর কিছু না। ওকে ম্যাম। আর তোমাকে পরে আবার বলছে এই সেলের ভিতরে এই 1/5, 1/3, 1/4 এই পয়েন্ট কোঅর্ডিনেটটা দেখাও। তখন তুমি কি করবা, ওই এক্স অক্ষ বরাবর হচ্ছে গিয়ে 5/1 ভাগ, ওয়াই বরাবর 3/1 ভাগ, জেড বরাবর 4/1 ভাগ গেলে যে পয়েন্টটা পাওয়া যায় সেটা একটু মার্ক করে দেখাইতে হবে, এটাই। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা। তাহলে আমরা চলে যাই হচ্ছে গিয়ে পরের আরেকটা এখানে হচ্ছে গিয়ে উদাহরণ আছে, তাহলে আমরা যদি একটু মুখে মুখে বলি, যে এখানে হচ্ছে গিয়ে তোমাকে বলছে এই ছবির মধ্যে 1/4, 1 আর হাফ দেখাতে, তাহলে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর আসবো 4/1 ভাগ, তারপর তারপর কি করব, বরাবর 1 ওয়াই অক্ষ ওয়াই বরাবর অক্ষ 1, বরাবর কয়েক ওয়ান বড় মানে ফুল, যেটা ফুল। বরাবর তাই। মোটামুটি সবাই বুঝে গেছে, আর জেড বরাবর হাফ। সো একটু বাঁকা করে নিতে হবে প্যারালালি, সো এই হাফ মোটামুটি এভাবে আসবা। তারপর এখানে কি যে দেখাই দিতে হবে, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে গিয়ে টোটাল লেন্থ, এটা হচ্ছে গিয়ে এদিক বরাবর হাফ। দেখতে একদমই পচা হয়েছে, আমি একটু ভালো করে স্লাইডে যেটা আছে ওটা দিয়ে দেখাই। ম্যাম হ্যাঁ বলো। তো এই যে লেন্থ, মানে লেন্থ গুলা তো দেওয়া আছে, দেয়া সেক্ষেত্রে আছে। কি দেখতে হবে মানে 1/4
না লিখে যে মানটা আসবে সেটা লিখতে হবে? এটাই বলতে যাচ্ছিলাম যে যদি তোমাকে লেন্থ বলে দেয় বাহুর লেন্থ গুলো তখন তোমাকে এরকম করে দেখো এখানে লেন্থ কত সেটা লিখেছে, এখানে লেন্থ কত সেটা লিখেছে, এখানে লেন্থ কত সেটা লিখেছে, এভাবে লিখতে হবে। ঠিক আছে, যেভাবে এখানে যে সলভটা করা আছে। বুঝেছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে ma'am. আমরা এটাও বুঝলাম। এটাই মানে জাস্ট একই রকম কিছু আরো কিছু এক্সাম্পল তোমাদের দেখাই। যেমন এখানে বলছে যে একটা বিসিসি ইউনিট সেলের সবগুলো অ্যাটমের জন্য পয়েন্ট কোঅর্ডিনেট লেখো। প্রথম কথা হচ্ছে বিসিসি ইউনিট সেলে কয়টা অ্যাটম আছে? 8টা। 8টা? আহ, 9টা। 9টা, তাই না? নয়টা 8 নয়টা কর্নারে 8টা, দুইটা। মাঝখানের একটা, না 2টা হোল অ্যাটম, মানে আমি বলতেছি যে পজিশন, কয়টা পজিশনে অ্যাটম আছে? 9টা পজিশনে অ্যাটম আছে, তাই না? কর্নারের মাঝে 8টা একটা পজিশনে 8টা আর মাঝখানে একটা, সো প্রত্যেকটা অ্যাটমের জন্য তোমার পয়েন্ট কোঅর্ডিনেট বের করতে বলছে। যেমন যেটা একদম এখানে আছে এটার পয়েন্ট কোঅর্ডিনেট কি হবে বলো তো? 0 0 0 0 0 0 0 জিরো। 0। 9 যেটা এটার পয়েন্ট কোঅর্ডিনেট কত হবে? 1 4 0 1 1 0 1 1 0 1 1। সো বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে ওই যেই পজিশনটা বলতেছে সেই পজিশনে যেতে হবে। 5 এর জন্য কতটুকু যেতে হবে? বডি অ্যাটম যেটা আছে, 1.5 তিনটা হুম হুম হাফ 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 হ্যাঁ হাফ হাফ। হ্যাঁ। সো এক্স এক্সিসে হাফ আসবো, ওয়াই এক্সিসে হাফ আসবো, জেড এক্সিসে হাফ যাবো, তাহলে আমরা এই 5-এর জন্য কোঅর্ডিনেট পেয়ে যাবো। সো এগুলা জাস্ট প্র্যাকটিসের জন্য আমি আরো অনেকগুলো উদাহরণ এখানে অ্যাড করে রাখছি এবং অ্যান্সারও সাথে দেওয়া আছে। একটু প্র্যাকটিস করে করে দেখবা যে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক আছে কিনা। সো পয়েন্ট কোঅর্ডিনেট নিয়ে মোটামুটি কথা বলার যা ছিল শেষ। কারো কোনো সমস্যা আছে কিনা? কারো পয়েন্ট না ম্যাম। কোঅর্ডিনেটের নেই? আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি আরেকটা টপিকে, তার নাম হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন। আচ্ছা, পয়েন্ট কোঅর্ডিনেটে আমি একটা পয়েন্ট ইন্ডিকেট করেছি, ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনে আমি বেসিক্যালি একটা লাইন ইন্ডিকেট করব। ধরা যাচ্ছে পার্থক্যটা? যেমন পয়েন্ট কোঅর্ডিনেটে তুমি একটা ইলেকট্রনের পজিশন দেখাতে চাচ্ছ, আর ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনে তুমি একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনের দূরত্ব দেখাতে চাচ্ছ। বোঝা যাচ্ছে? একটু ম্যাম আরেকবার একটু ইয়েস বল। ম্যাম। আচ্ছা, পয়েন্ট কোঅর্ডিনেটে আমরা একটা ইলেকট্রন কোথায় আছে সেইটা বোঝানোর চেষ্টা করি, বাট ধরো 2টা ইলেকট্রন আছে, ওদের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমরা বোঝাই ডিরেকশন দিয়ে। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, অ্যাগেন এখানে অনেকগুলো স্টেপ লেখা আছে কিসের পর কি করে তুমি এটা বের করবা, আমি ডিরেক্ট একটা ম্যাথ দিয়ে এটা দেখাবো। সো এই পদ্ধতিতে আমরা যেই ভ্যালুটা বের করে নিয়ে আসি সেটাকে আমরা মিলার ইনডেক্স বলি, এটা একটা নাম, এবং এখানে 3টা ইনডেক্স বের হয় তাই প্লুরালে মিলার ইন্ডাইসেস লেখা। আচ্ছা, সো আমরা ম্যাথে চলে আসি। তোমাকে বলছে যে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বের করো, অনেক সময় এটার পরিবর্তে বলতে পারে মিলার ইন্ডাইসেস বের করো, একই জিনিস। বোঝা গেছে? বোঝা গেল কি? জি ম্যাম। আচ্ছা, সো এখানে একটা সেল দেয়া আছে, এই সেলের মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ দেয়া আছে এবং হচ্ছে গিয়ে তোমার এখানে একটা অ্যারো চিহ্ন দেয়া আছে। ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনে সবসময় ছবিতে একটা অ্যারো থাকবে। তো এই অ্যারোটা ধরো এই বরাবর হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ, তো ওয়াই অক্ষের অর্ধেক দিয়ে পাস করেছে, সো এই বরাবর লেন্থটা আমি b/2 এটা লিখে দিচ্ছি। তাহলে স্টেপগুলো কি কি আমি একটা একটা করে আসি। প্রথম কাজ হচ্ছে অ্যারোটাকে আগে ডিটেক্ট করা, অ্যারোটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়। সো অ্যারোটা শুরু হয়েছে এই সামনে এখানে ও প্রাইম বিন্দুতে, তাই না? আর শেষ হয়েছে এই যে এখানটায়, যদিও অ্যারোটা একটু বাহিরে চলে গেছে, প্রপারলি আঁকা থাকলে জিনিসটা এভাবে আঁকা থাকে, অর্থাৎ এখানে শেষ হয়েছে। বোঝা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সো প্রথম কাজ অ্যারোটাকে ডিটেক্ট করা, দেখলাম অ্যারো শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, খুব ভালো কথা। দ্বিতীয় কাজ হবে অ্যারোর যে শুরুর বিন্দুটা এটাকে তোমার নতুন অরিজিন ধরা। যদি অরিজিন এই বিন্দুতে না থাকে, অরিজিনটা এখানে কি এই বিন্দুতে? নো ম্যাম। না অরিজিন ma'am. কোথায়? এই যে পিছনে, তাই না? এটা সি বিন্দু না, সি দিয়ে আসলে জেড অক্ষ বরাবর বাহুর দৈর্ঘ্য মিন করছে। সো পিছনের বিন্দুতে অরিজিন, কিন্তু আমরা নতুন অরিজিন ধরবো কোথায়? অ্যারো যেখানে শুরু হয়েছে সেখানে ও প্রাইম বিন্দুতে। বোঝা যাচ্ছে?
Yes, ma'am. আচ্ছা, ইয়েস ম্যাম তারপরে আমরা কি করব, অ্যারো যেখানে শেষ হয়েছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তাহলে এটা যদি এখন নতুন মূল বিন্দু হয়, এটার সাপেক্ষে তোমাকে নতুন এক্স ওয়াই জেড ধরতে হবে, এবং নিয়ম হচ্ছে আগে যা এক্স ওয়াই জেড ছিল সেটার সমান্তরালে ধরতে হবে। অর্থাৎ আগে এক্স অক্ষ সামনের দিকে চলে আসতেছিল, এক্স অক্ষ এখন সামনের দিকেই আসবে, ওয়াই অক্ষ ডান দিকে যাবে এবং জেড অক্ষ বাম উপরের দিকে যাবে। তুমি এটা চেঞ্জ করতে পারবা না। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার নতুন এক্স ওয়াই জেড। তাহলে নতুন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ অনুসারে এই অ্যারোর যে শীর্ষ, এটার স্থানাঙ্ক কত হবে বলো দেখি। বলো, এক্স অক্ষে পজিটিভে যেতে হবে না নেগেটিভে? পজিটিভ। এক্স অক্ষে পজিটিভে যাব। আচ্ছা, তাহলে একটু যাই পজিটিভে। এক্স অক্ষের পজিটিভে গেলে তো এই দিকে। নেগেটিভ হবে ম্যাম। হ্যাঁ, এক্স নেগেটিভ অক্ষের পজিটিভে গেলে আসলে আমি ওই বিন্দুতে পৌঁছাতে পারবো না। সো আমাকে এক্স অক্ষের নেগেটিভ দিকে যাইতে হবে। তাহলে আমি এক্স অক্ষের নেগেটিভ দিকে গেলাম। কতটুকু যাব? ফুল 1 যাবে ম্যাম। ফুল 1 একদম। দৈর্ঘ্য 1 যদি হয় বাহুর দৈর্ঘ্য এ, তাহলে আমাকে পুরা এ দৈর্ঘ্যই যাইতে হবে। তারপর ওয়াই অক্ষের পজিটিভে যাব না নেগেটিভে? পজিটিভে। পজিটিভে। পজিটিভ। কতটুকু যাব? 1 হাফ পুরাটা? হাফ যাবে। হাফ হাফ যাবে। হাফ 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 যাব, যাবে কারণ b/2 পর্যন্ত। তারপর জেড এর পজিটিভে না নেগেটিভে? পজিটিভ। পজিটিভে। তাহলে পজিটিভ ম্যাম। পজিটিভে ফুল কতটুকু যাব? ফুল। ফুল ফুল। তাহলে আমরা এক্স অক্ষের নেগেটিভে যাচ্ছি এ দৈর্ঘ্য, নেগেটিভ এ। ওয়াই অক্ষে যাচ্ছি b/2, জাস্ট নর্মাল যে স্থানাঙ্ক সেটার মতো। আর জেড অক্ষে যাচ্ছি সি। এটুকু পর্যন্ত বুঝি কিনা? Yes, ma'am. আচ্ছা, কারো কোনো সমস্যা ম্যাম আছে? এইখানের মাঝখানে ম্যাম কি বি একটু বাই টুটা কমা একটু হবে? আরেকবার বলি। অবশ্যই b/2 আরেকবার বলবো। তুমি তো এই যে এই অ্যারোটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাও, তাই না? তাহলে ওয়াই অক্ষে জি তোমাকে ম্যাম, কতটুকু আসতে হবে? পুরাটুকু আসতে হবে? দেখানো আছে এটা b/2 দূরত্বে আছে। বি/2 আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। হুম, জি কারো ম্যাম। কোয়েশ্চেন আছে আর? ম্যাম জেডটা কেন 1 হইলো ওইটা একটু যদি বলতেন। ও, এই বিন্দুটা জেড অক্ষের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটাই যে মাত্র ব্লু কালার করলাম চিকন, এটা হচ্ছে গিয়ে সি। ঠিক আছে, তাহলে তুমি কতটুকু দৈর্ঘ্য উপরে উঠেছো নিচ থেকে? পুরোটাই উঠছে। পুরাটাই উঠেছে না? তাহলে এটা কি সি সমান দূরত্ব উঠেছো না তুমি? এখান থেকে এটুকু সি না? জি ম্যাম বুঝছি। আচ্ছা, ফার্স্ট স্টেপ কোঅর্ডিনেট বের করা। সবাই কোঅর্ডিনেট বের করা বুঝেছি, কারো সমস্যা নাই? আচ্ছা, সেকেন্ড স্টেপ হবে এবার এই যে এক্স অক্ষের কোঅর্ডিনেট, ওয়াই অক্ষের কোঅর্ডিনেট আর জেড অক্ষের কোঅর্ডিনেট, এই তিনটাকে ওদের বাহুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করে ফেলি। তাহলে এক্স অক্ষে বাহুর দৈর্ঘ্য কত? এ এ। এ তাহলে এক্স অক্ষের ভ্যালুটাকে এ দিয়ে ভাগ করব, ওয়াই এরটাকে বি দিয়ে, আর জেড এরটাকে সি দিয়ে। তাহলে ভাগ করে দিলে কত কত পাবো আমরা? -1/2 মাইনাস 1 ওয়ান, হাফ আর 1। হাফ আর -1 হাফ আর 1। 1। আচ্ছা, হাফ আর 1 এরপরে আমাদের কাজ হবে কোনো ফ্র্যাকশন থাকলে ফ্র্যাকশন রিমুভ করা। কিভাবে ফ্র্যাকশন রিমুভ করতে হয়? এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব সবগুলাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করে সবগুলোকে দেব। 2 দিয়ে গুণ করতে হবে। তাইলে এটা হবে -2, এটা হবে 1, এটা হবে 2। আচ্ছা, খুব ভালো কথা। আমাকে একটু বলো, যদি সংখ্যাগুলা -1 হাফ 1 না হয়ে মাইনাস 1/3, 1/2 আর 1/4 হতো, তাহলে তোমরা কত দিয়ে গুণ করে এটাকে ভগ্নাংশ মুক্ত করতে? ম্যাম ম্যাম 6 ঠিক, 24। 24, ম্যাম 12 12। 24 12। 4 দিয়ে ম্যাম। লজিকটা কি? 4 দিয়ে গুণ দিলে তো হবে। ম্যাম 3 2 লজিকটা আর 4 কি? এর লসাগু করতে হবে, তারপরে হ্যাঁ, লসাগু করতে হবে ম্যাম, তো লসাগু করে পেতে হবে। আমাদের মনে রাখতে হবে ভগ্নাংশ মুক্ত করার জন্য, কিন্তু এটা আসলে নর্মালি জানার কথা, তাও একটু মনে করায় দেওয়া, এলসিএম বা লসাগু। এলসিএম বা লসাগু দিয়ে মাল্টিপ্লাই করে এটাকে ভগ্নাংশ মুক্ত করতে হয়। ঠিক আছে, মনে থাকবে। ম্যাম। মুছে মুছে সব। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, বলো। ওই যে -1টা কেন হইলো এর জায়গায়? এর জায়গায় -1 হইলো কেন? আচ্ছা, নিয়ম হচ্ছে, নিয়মটা নেই, নিয়ম হচ্ছে নতুন এক্সিস এর অনুসারে স্থানাঙ্ক নিতে হবে। নতুন এক্সিস নিতে হবে
আগের এক্সিসের সমান্তরালে, অর্থাৎ আগে এক্স যেদিকে ছিল সেদিকে, ওয়াই যেদিকে ছিল সেদিকে, জেড যেদিকে ছিল সেদিকে। তাহলে তুমি এক্স অক্ষের পজিটিভ ডিরেকশনে যাচ্ছ না নেগেটিভ? আমি তো জিরোতেই নেগেটিভে। আছি মনে হইতেছে। এখান থেকে নতুন অক্ষ ব্যবস্থার সাপেক্ষে এখান থেকে পজিটিভ দিকে যাইতে হয় না নেগেটিভ দিকে? নেগেটিভ। অ্যারোর অ্যারোর ডিরেকশন যেদিকে সেদিকে যেতে হবে। অ্যারোর অ্যারোর হেডটা এখানে, সামনে না পিছনে, তো নেগেটিভ দিকে। ঠিক আছে? ম্যাম আপনার ভয়েস আবার ইয়া হচ্ছে। আচ্ছা, এখন আবার ঠিক হয়েছে? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমরা দেখলাম এক্স ওয়াই জেড এর জন্য আমরা এবিসি দিয়ে ভাগ করে পেয়েছিলাম কত কত, -1, হাফ আর 1। তারপরে আমরা ভগ্নাংশ মুক্ত করে পেলাম -2, 1, 2। এই পর্যন্ত সবাই বুঝেছি? ইয়েস ইয়েস ম্যাম। ম্যাম। আচ্ছা, আর ভগ্নাংশ মুক্ত করার জন্য এলসিএম দিয়ে গুণ করতে হয়, লসাগু দিয়ে গুণ করতে হয়, এটাও বুঝেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, লাস্ট স্টেপটা হচ্ছে এই যে ভগ্নাংশ মুক্ত ভ্যালুগুলো পেয়েছি এগুলোকে পাশাপাশি লিখব, এবং মাইনাস চিহ্নকে মাইনাস না লিখে বার চিহ্ন হিসেবে লিখব, অর্থাৎ -2 পরিবর্তে 2 বার লিখতে হবে, এবং অ্যান্সারটাকে একটা থার্ড ব্রেকেটের মাধ্যমে এনক্লোজ করে দিতে হবে, কোনো কমা থাকবে না। এই যে যেটা লিখলাম এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বোঝা গেছে? বোঝা ইয়েস গেল? ম্যাম। আচ্ছা, তাহলে এই যে এখানে সফটটা আমি ম্যাম এবার মাইনাসটাকে বারে দিতে হবে কেন? অ্যাগেইন এটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সারটা এইভাবে রিপ্রেজেন্ট করে ট্র্যাডিশন, যারা হচ্ছে গিয়ে যে মিলার, খুব সম্ভবত মিলারই এটা হচ্ছে গিয়ে তৈরি করছে সিস্টেমটা। সো এটা হচ্ছে গিয়ে তার ওপিনিয়ন অনুসারে, ঠিক আছে? এটা এমন না যে সেকেন্ড ব্রেকেট দিলে এটা কিছু একটা হয়ে যাচ্ছে, জাস্ট এটা একটা রিপ্রেজেন্টেশন পদ্ধতি। যেমন আমরা স্থানাঙ্ক কি এরকম প্রথম ব্রেকেট দিয়ে কমা কমা দিয়ে লিখি না, কেন লিখি? এভাবেই এটা প্রচলিত, তাই। দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি এইরকম ম্যাথ সলভ করতে পারবো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে একটু জিজ্ঞেস করে দেখি পারো কিনা। এখানে এখানে এই সামনেরটাকে এক্স অক্ষ ধরবো সব সময়, ডানেরটাকে ওয়াই অক্ষ, এবং উপরের দিকে জেড অক্ষ। এটা ধরে এই যে রেড এক্সিস যেটা আছে এটার কি হবে অ্যান্সার বলো? প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ কি? আইডেন্টিফাই করা। অরিজিন আইডেন্টিফাই প্রথম করা। স্টেপ আচ্ছা, অরিজিন আইডেন্টিফাই। আমরা ডিরেক্ট অ্যান্সার বলার চেষ্টা করব না, হ্যাঁ? মানে এই ম্যাথ দেখলে সবারই মন চায় একটু ডিরেক্ট অ্যান্সার বলি, এবং প্রচুর ভুল হয়। ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ আগাবা। ফার্স্ট স্টেপ হচ্ছে অ্যারোর শুরুতে অরিজিন ধরা। এখন অরিজিন এখানে ধরা, হ্যাঁ। অ্যারোর শুরুতে অরিজিন ধরলাম, তাহলে এক্স অক্ষ সামনের দিকে, ওয়াই অক্ষ ওয়াই অক্ষের মতো ডান দিকে, আর জেড অক্ষ উপরের দিকে। আচ্ছা, তারপরে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ কি? আইডেন্টিফাই করা। কি আইডেন্টিফাই করব? কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। কার কোঅর্ডিনেট? এরর কোঅর্ডিনেট। এরর শেষ প্রান্ত। হ্যাঁ, অ্যারো হেড যেটা আছে সেইটার স্থানাঙ্কটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটার স্থানাঙ্ক কত হবে বলো? -1, -a, মাইনাস এ বলবো, 1, 2, 3 তো ভাগ করার -a, পরে আসবে। মাইনাস এ, মাইনাস এ b, মাইনাস বি মাইনাস বি, মাইনাস বি হবে না। মাইনাস বি না ম্যাম, মাইনাস বি শুধু বি ম্যাম হবে, শুধু বি হবে। শুধু বি হবে, আর এন্ড সি। জিরো। সি হবে, সি হবে না। জিরো হবে, জিরো জিরো হবে। জিরো। সি হবে। জিরো ম্যাম। সবাই কি এটার সাথে একমত? -a, b, 0? জিরো। জি ম্যাম। আচ্ছা, না তাহলে আমি ম্যাম, সি না কমন হবে। হ্যাঁ বলো, অপিনিয়ন না থাকলে ম্যাম, বলো, সি সমস্যা হবে নাই। ম্যাম। সি সি হবে, হবে। আচ্ছা। আরেকজন বললো এখানে সি হবে। আচ্ছা, দেখি। প্রথমে এক্স অক্ষের ঋণাত্মক দিকে গেলাম, কতটুকু? একদম টোটাল। তারপর ওয়াই অক্ষের ধনাত্মকে গেলাম, এটাও কতটুকু গেলাম? টোটাল। টোটাল। তারপর কি আর কোনো দিকে যাচ্ছি? নো ম্যাম। তাহলে কি হবে? হবে জেড সি অফ হবে, সি ম্যাম হবে। নিচ থেকে ধরতে হবে না, উপর থেকে ধরবো? নিচ থেকে উপর থেকে ধরা না তো বাবা, স্টেপগুলো এর জন্যই ফলো করতে বলা হচ্ছে। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে একটা নতুন অরিজিন ধরতে হবে, সেটা কোথায়? অ্যারো যেখানে শুরু হয়েছে। সো এখন তোমার অক্ষ ব্যবস্থাটা এখানের সাপেক্ষে,
ক্লিয়ার হয়েছে? কেন উপর থেকে ধরেছি ইয়েস ম্যাম। এবার এবার বুঝেছি যে কনফিউশন। ইয়েস ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমার এর পরের স্টেপে কি করতে হয়? স্টেপ 3-তে বাহুর ই দৈর্ঘ্য দ্বারা দিয়ে ভাগ আর কি। বাহুর না, দৈর্ঘ্য দ্বারা দৈর্ঘ্য ভাগ দিয়ে করে দিতে ভাগ। হবে। সো 1 এ বাই, বি সি দিয়ে ভাগ। হ্যাঁ, এটা হবে 1 1 0। আচ্ছা, 0 তারপরে স্টেপে কি করতে হয়? ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ ভগ্নাংশ দূর ভগ্নাংশ মুক্ত। থাকলে করতে দূর হবে। করতে হয়। এখানে তো ভগ্নাংশ নাই, এটার দরকার আছে আর? নো না ম্যাম। ম্যাম, না। ফাইনালি অ্যান্সারটা কিভাবে লিখবো? ম্যাম বার মাইনাসের জন্য দিয়ে বার ব্র্যাকেট দিব। করে দিব। ওয়ানের বার উপরে 1 0 0 কমা 0 দিব? না ম্যাম, না, কমা দেয়া যাবে না, কমা দিলে ভুল। ফার্স্ট ব্র্যাকেট দিব? নো না ম্যাম। থার্ড নো না, ব্র্যাকেট। ম্যাম, থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেটই দিতে হবে, আদারওয়াইজ অ্যান্সারটা ভুল হিসেবে ধরা হবে। সো আমরা প্রথমটা সলভ করলাম। আচ্ছা, এবার দ্বিতীয়টা বলো একইভাবে। প্রথম স্টেপে কি করবা? অরিজিন নিতে হবে, কোথায়? বি অ্যারো পয়েন্ট। যেখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ, অ্যারো যেখান কেন থেকে যেখান শুরু থেকে? হয়েছে, তাহলে এদিকে আমার এক্স এক্সিস, এদিকে ওয়াই এক্সিস, আর উপরে জেড এক্সিস। আচ্ছা, এরপরে ম্যাম পজিটিভ। কোঅর্ডিনেটস গুলো বের করতে হবে। কোঅর্ডিনেট গুলো বের করতে কি কি হবে বলো? এরো থাকে 1 এ বি সি। 1 মাইনাস 1 না, এ মাইনাস বি সি। এ আচ্ছা, মাইনাস এক্স এ অক্ষে মাইনাস বি সি। ম্যাম 1 হবে কি? 1 তো হবে না। 1 মাইনাস এ পরে মাইনাস আসবে বি ভাগ সি। করার পরে। এ মাইনাস বি মাইনাস সি, বি এ সি। মাইনাস বি সি। এটাই সবাই একমত? ইয়েস ম্যাম। কারো কোনো দ্বিমত নাই? কারো কোনো দ্বিমত আছে? ম্যাম এটাই ঠিক আছে এটা। আচ্ছা, ঠিক আছে। ম্যাম এটাই হবে। তাহলে আমি এটাকে থার্ড স্টেপে কি করব? এবিসি দ্বারা ভাগ। ম্যাম হ্যাঁ, বাহুর সো 1 দৈর্ঘ্য দিয়ে 1 মাইনাস 1 1। এখানেও মাল্টিপ্লাই লাগছে না, বাদ। অ্যান্সার হবে 1 1 বার 1। বুঝি? ইয়েস ম্যাম। ম্যাম আচ্ছা, তোমাদের 3 সেকশনেরই একজন একজন করে বলো এ সেকশনের নেক্সট ক্লাস কখন? মানে প্রায় সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমার আর একটু টাইম লাগবে তাই। এ বি সি, তোমাদের কি নেক্সট স্লটেই একটা ক্লাস আছে? ম্যাম নেক্সট স্লটে ক্লাস নেই ম্যাম। সি আহ, সেকশনের দুইটাই ক্লাস। আচ্ছা, সি সেকশনের দুইটাই ক্লাস, আর বি আর এ? এ ম্যাম এ সেকশনে সেকশনে পড়া ক্লাস। ক্লাস। এ দুইটা ম্যাম। বি আচ্ছা, সেকশনে 5টায় ক্লাস। ও তাইলে আমি যদি একটু টাইম 10-15 মিনিট নেই, অসুবিধা হবে তোমাদের? নো ম্যাম। না ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার 3 নাম্বারটা আবার একসাথে সলভ করি একটু। প্রথম স্টেপ, নতুন অরিজিন ধরা। তাহলে এটা হচ্ছে আমার অরিজিন, এদিকে এক্স, এদিকে ওয়াই, উপরে জেড। আচ্ছা, বলো এটার স্থানাঙ্ক কত হবে? ম্যাম 0 0 মাইনাস ম্যাম সি। 0 0 মাইনাস সি। মাইনাস সি। 0 0 মাইনাস সি। সো প্রসিডিউর আসলে সোজাই, একটু প্র্যাকটিস করলে হয় কি ভুল টুলের সম্ভাবনা কমে আসে। সো এটা আমার হয়ে যাবে 0 0 মাইনাস 1, আলটিমেটলি অ্যান্সার আসবে 0 0 1 বার। তাহলে আমরা মোটামুটি বেশ কয়েকটা সহজ প্র্যাকটিস করলাম এবং প্রসিডিউরটার সাথে সবাই পরিচিত হলাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম ইনফিনিটি কি সম্ভব? না, ইনফিনিটি সম্ভব না, কারণ তোমার স্থানাঙ্ক 0 আসতে পারে, কিন্তু সবসময় ভাগ দিচ্ছ কি দিয়ে? এ অথবা বি অথবা সি। ম্যাম ওই যে ম্যাম 1 2 ফিজিক্সে পড়ছিলাম তো স্ট্রাকচারে, ওখানে মিলার ইন্ডেক্সে দেখলাম যে আমি কি। ইনফিনিটি আসে ওটা প্লেইনে, ডিরেকশনে না। ও, আমি জি ম্যাম। হ্যাঁ, ডিরেকশনে আসবে না। পয়েন্ট কোঅর্ডিনেট এবং ডিরেকশন এই দুইটাতে ইনফিনিটি আসে না, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, ইনফিনিটি আসবে, আমরা যখন প্লেন পড়বো তখন ইনফিনিটিও আসবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত সমস্যা না থাকলে আমি একটু নেক্সট স্লাইডে যাই। এখানে আরো একটা উদাহরণ আছে, এটাও তোমরা পেরে যাবা। যেমন এখানে একটা অ্যারো আছে। এখন এই অ্যারোটার জন্য কি কোনো নতুন কোঅর্ডিনেট ধরতে হবে বলো তো? নো ম্যাম, না, কেন No, ধরা ma'am. লাগবে না? কারণ ওইটা এক্সিস্টিং অ্যাকচুয়াল কোঅর্ডিনেট কোঅর্ডিনেটেই থেকেই আছে। শুরু হচ্ছে। ওইটা এক্সিস্টিংটার জন্য যা আছে তাই। তো এখানে আবার কেউ আবার কনফিউজড হয়ে না, আল্লাহ তাহলে নতুনটা এখন কোথায় ধরবো? এখানে অরিজিনেই ধরা আছে। সো আমার যেটা আছে সেটাই ইউজ করবো এখন। তাহলে এখানে দেখানো আছে এক্স অক্ষে ও যাচ্ছে হাফ, ওয়াই অক্ষে যাচ্ছে ফুল, আর জেড অক্ষে কি যাচ্ছে? নো ম্যাম। না। আচ্ছা। তো 0 আমরা হচ্ছে গিয়ে সলভ করতে পারি যে a/2 b
জিরো, এখানে জিরো সি লিখেছে বাট এটা তো জিরোই, জিরো ইন্টু সি মানে জিরো। আচ্ছা, তারপরে এ বি সি দিয়ে ভাগ করলে পাচ্ছি হাফ 1 0। তারপর কি করব, মাল্টিপ্লাই করে ফ্র্যাকশন রিমুভ করব। সো 1 2 0, দেন জাস্ট এটাকে থার্ড ব্রেকেট দিয়ে উইদাউট এনি কমা পাশাপাশি লিখতে হবে, দ্যাটস ইট। ম্যাম বুঝেছো? এখানে সলিউশন যেভাবে দেওয়া আছে সেভাবে লিখলেই তো হবে, ওই যে প্রজেকশন। হ্যাঁ এভাবে লিখলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা একটা করলাম উদাহরণ। দেখি আর কি আছে আমাদের। আহ, আচ্ছা, এবার এখানে আসি। এখন এখানে 1 2 3 4টা ছবি দেওয়া আছে এবং প্রত্যেকটাতে একটা করে অ্যারো দেখানো আছে, দেখতেছি। জি ম্যাম। আচ্ছা, মুখে মুখে বলতে পারবা এইগুলার অ্যান্সার কত হবে? এইটার জন্য কত হবে, এটার জন্য এটা কত হবে বলো তো প্রথমটা? A00 ওয়ান এ জিরো 0 জিরো 0 পরে ভাগটাক 1 করে 0 0 1 0 0 ওয়ান আসবে, সো জিরো এটার জিরো অ্যান্সার আসবে 1 0 0। পরেরটার অ্যান্সার কত আসবে? -100 মাইনাস ওয়ান মাইনাস জিরো 1 জিরো 0 হ্যাঁ, 0। 1 0 তারপরেরটা 0 আসবে -1, তো 1 বার 0 0। আচ্ছা, তারপরেরটা কত আসে? 0 1 0 0 1 ওয়ান 0। জিরো 0 1 0 0 1 0। 010 এক্স অক্ষে আসি না, শুধু ওয়াই অক্ষে যাই। সো 0 1 0, আর ফাইনালি লাস্টেরটা এটা কত হবে? 0 0 0 -1 0 0 minus 0 -1 1 0 0 -1 -1, সো লিখি 0 0 -1, তো 1টাকে -1 না লিখে বার লিখতে হয়। আচ্ছা, মোটামুটি তোমরা চারটাই সুন্দর বুঝছো বললা। আচ্ছা, এখন এই চারটা ডিরেকশনের মধ্যে একটা মিল আছে, এই ভ্যালুগুলোর মধ্যে কি কোনো মিল দেখতে পাও? নো ম্যাম। কোনোই মিল ম্যাম দেখো না? সবগুলোর ম্যাম ক্ষেত্রে 2টা জিরো করে আর 0 একটা আছে। হ্যাঁ, উভয় দুইটা করে ডিরেকশনে ফুল 0 আছে স্ট্রেচ আর আছে। একটা করে 1 আছে। দুইটার ক্ষেত্রে 1, দুইটার ক্ষেত্রে -1। আচ্ছা, আমরা এখন একটা কনসেপ্ট শিখবো যেটার নাম হচ্ছে গিয়ে ফ্যামিলি অফ ডিরেকশনস। এটার মানে কি, অনেক সময় দুইটা ডিরেকশনের মধ্যে একটা মিল থাকে। কিরকম মিল? যেমন দেখো, এই চারটা ডিরেকশনই তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা বাহু বরাবর ডিরেকশন মিন করছে। এখানে এটা একটা বাহু, এখানে কি এটা ইয়েস আরেকটা ম্যাম। বাহু, এখানে এটা একটা বাহু। সো এই চারটা ডিরেকশনই একটা বাহু বরাবর ডিরেকশন মিন করছে এবং একই রকম ডিস্টেন্সে ডিরেকশনটা মিন করছে। সো এই কারণে এই রকম মিল থাকলে, অর্থাৎ যদি হচ্ছে গিয়ে ডিরেকশনের মধ্যে ম্যাচিং থাকে, তখন আমরা ওই সবগুলো ডিরেকশনকে বলি ওরা সবাই একটা ফ্যামিলির অন্তর্গত, এবং তাদেরকে তখন আমরা চাইলে একসাথে একটা সিম্বল দিয়ে লিখতে পারি। সেটা হচ্ছে গিয়ে যে কোনো একটার ডিরেকশনটা লিখলাম, ধরো 1 0 0 লিখে থার্ড ব্রেকেট না দিয়ে আমি এখানে অ্যাঙ্গুলার ব্রেকেট দিতে পারি। তো অ্যাঙ্গুলার ব্রেকেটের মানে কি? অ্যাঙ্গুলার ব্রেকেট মানে এই যে 1 0 0 টাইপের যত ডিরেকশন আছে সবগুলোকে আমি একত্রে এই অ্যাঙ্গুলার ব্রেকেটের মাধ্যমে বুঝাচ্ছি। আইডিয়াটা বোঝা গেছে? আর একবার একটু বলেন। হ্যাঁ, আম, যদি ডিরেকশনের মধ্যে মিল থাকে, যেমন এখানে সবাই হচ্ছে বাহু বরাবর ডিরেকশন বুঝাচ্ছে, তখন ওই ডিরেকশনগুলোকে বলা হয় ওরা একই ফ্যামিলির সদস্য। এটা বোঝা যায়? জি ম্যাম। আচ্ছা, সো একই ফ্যামিলির সদস্যদের মধ্যে একটা মিল আছে। মিলটা কি তোমরা সবাই খেয়াল করেছো যে ওদের যেই কোর ডিরেকশনের যেই প্রেজেন্টেশনটা আছে, ইন্ডেক্সগুলো আছে, সেটা হচ্ছে গিয়ে একটার একটার কম্বিনেশন, তাই না? কোনোটায় 1 0 0, কোনোটায় 0 1 0, আরেকটা কি হতে পারে? ওয়ান আরেকটা কি বা হতে পারে? 0 জিরো 0 1 1 বার তো আছেই, 0 0 1 এইটা একটা হতে 1 পারে, লিখি নাই আমরা এখানে। এবং এই কম্বিনেশনটা পজিটিভ নেগেটিভ বোথ কাইন্ড অফ কম্বিনেশন, অর্থাৎ এটা 1 0 0 হতে পারে, আবার যেখানে লিখছি 1 বার 0 0 এটাও হতে পারে। বোঝা গিয়েছে? জি ম্যাম। তো এই সবাইকে একসাথে চাইলে আমি যে কোনো একজনেরটা লিখবো। যেমন আমি এখানে 1 0 0 লিখেছি, লিখে অ্যাঙ্গুলার ব্রেকেট যদি দিয়ে দেই, এটা মিন করবে এই যে 1 0 0 যত কম্বিনেশন পসিবল সবগুলো কম্বিনেশনের সদস্যকে। বোঝা গিয়েছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সো এইটা আমরা শিখলাম যে যদি এরকম হয় যে আমার ইকুইভ্যালেন্ট কিছু ডিরেকশন থাকে, সেটাকে আমরা ফ্যামিলি বলছি, এবং ফ্যামিলিকে আমরা চাইলে অ্যাঙ্গুলার ব্রেকেট দিয়ে লিখতে পারি। আমি যদি তোমাকে এই অ্যাঙ্গুলার ব্রেকেট দেয়া এই জিনিসটা লিখি, অর্থাৎ অ্যাঙ্গুলার ব্রেকেট ভিতরে 1 0 0, এবং বলি এই ফ্যামিলির চারটা সদস্যের ডিরেকশন লেখো, পারবে?
জি ম্যাম। আচ্ছা পারা ম্যাম, যাবে। এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিলে এর মধ্যে কি মাইনাস গুলাও ইনক্লুডেড হবে? হ্যাঁ, মাইনাস গুলো ইনক্লুডেড। অর্থাৎ এটা যেমন 100 কে মিন করে, তেমন -100 কেও মিন করে, অর্থাৎ 1/00 কে। তো ম্যাম এরকম তো ম্যাম টোটাল কটা হওয়া সম্ভব? কয়টা হওয়া সম্ভব? এটা হচ্ছে কি ম্যাথমেটিক্স দিয়ে আসবে। যেমন এখানে তোমার একটা হতে পারে কি 100 জন্য 3টা, 1/00 জন্য 3টা, টোটাল 6টা হতে পারে। ছয়টা। ও বোঝা গেছে? হ্যাঁ। হুম। এরকম হচ্ছে গিয়ে তোমার যদি 110 বললাম যে তুমি আমাকে একটু 110 ফ্যামিলির কয়েকটা সদস্যের নাম লিখে দেখাও, পারবা না? জি ম্যাম। ইয়েস ম্যাম। একটা লিখবা 110 নিজেই ওর সদস্য, এবং সদস্যদের লেখার সময় কি অ্যাঙ্গুলার ব্রেকেট হবে? হ্যাঁ ম্যাম। না, ম্যাম তখন থার্ড আমার ব্র্যাকেট। থার্ড ব্রেকেট হবে। তারপরে একটা হতে পারে আমার 011, আরেকটা হতে পারে 1/10। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা যে কোনো ম্যাম ফ্যামিলির 100 সদস্যদের তো এটা হবে তাই না? 100 কি এই ফ্যামিলির সদস্য? নো ম্যাম, ম্যাম। না, কম্বিনেশন হবে একটা আরেকটার। 100 কি কম্বিনেশন? 100 কি 110 কম্বিনেশন? নো ম্যাম, ওটা না, তো ওয়ান এটা ওয়ান ম্যাম। জিরো 0 0। এই ফ্যামিলির সদস্য না। ঠিক আছে? বোঝা গেছে? ম্যাম 101 তো হবে। 101 হবে। আচ্ছা ঠিক ম্যাম, আছে, বলো। ম্যাম ম্যাম আমি শুধু যদি হচ্ছে 100 জায়গায় 001 লিখি তাহলে কি সমস্যা হবে নামকরণটা? না, সমস্যা হবে না। মানে তুমি 100 অ্যাঙ্গুলার ব্রেকেটে না লিখে 001 অ্যাঙ্গুলার ব্রেকেটে লিখতে চাচ্ছ, এই তো? ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, একটা লিখলেই হবে। ওকে ম্যাম। ঠিক আছে, তাহলে আমরা এটাও বুঝে ফেললাম। আচ্ছা, এবার আমরা দেখব এই মাত্র যে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বের করলাম, সেই ম্যাথটার রিভার্স ম্যাথ। অর্থাৎ একটু আগে তোমাকে একটা অ্যারো এঁকে বলছি যে এই অ্যারোটার ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশন বের করো। এবার আমি তোমাকে ক্রিস্টালোগ্রাফিক ডিরেকশনটা দিয়ে দিচ্ছি, দিয়ে বলতেছি কি যে এইবার তুমি ওই অ্যারোটা ছবি এঁকে দেখাও। বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, তো তোমাকে বলছে যে একটা 1/0 ডিরেকশন এঁকে দেখাও। কিসে এঁকে দেখাবা? একটা কিউবিক সেলের ভিতরে। তাহলে তুমি কি করবা? একটা কিউবিক সেল আঁকবা, এবং এটা যে কিউব তার প্রমাণ কি? এ এ বি সি তিনটা বাহু সমান হ্যাঁ, ছয়টা বাহু এটা এর। আমাকে আর লিখতে কোণগুলোও হবে। সমান। a ইকুয়ালস টু b ইকুয়ালস টু c। তুমি এখানে সমান করে আঁকছো কিনা এটা আমি আসলে চেক করে দেখবো না, আমি দেখবো তুমি এই কথাটা লিখেছো কিনা। আর আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই কথা দুটা না লেখা থাকলে কিন্তু এই ছবিটার মার্কস আসবে না। এই কথা দুইটা লিখতে হবে। আচ্ছা, তাহলে তুমি প্রথমে একটা কিউব আঁকছো, তারপরে তুমি কি করলে এই কিউবের মধ্যে একটা এক্সিস সিস্টেম আঁকছো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার তুমি এইখানে এই 110 এই ডিরেকশনটা আঁকতে চাও। আচ্ছা, তো আমি একটু একটা কাজ করি যে আহ, ওই আগে যে আমরা ম্যাথটা করে আসলাম, ওই ম্যাথটার স্টেপগুলো একটু এখানে কপি পেস্ট করে নিয়ে আসি। তারপর আমরা হচ্ছে গিয়ে তুলনা করে করব। এই স্টেপটা এখানে নিয়ে যাই। আচ্ছা, এটা একটু এই পাশে থাকুক। এটা হচ্ছে গিয়ে যখন অ্যারো আঁকা থাকে তখন কিভাবে হচ্ছে গিয়ে সলভ করতে হয় সেইটা। আচ্ছা, একটু দাঁড়াও, আমি এটা একটু সুন্দর করে পজিশন করি। ওকে, চলবে। আচ্ছা, ওকে, আমাকে আরো একটা কাজ করতে হবে, একটু অ্যানিমেশনটা চেঞ্জ করতে হবে। কি অবস্থা? হ্যাঁ, তোমার আমার কি অবস্থা? ভালো হয়ে গেছে গা? এই যে। একটু মাইকটা মিউট রাখতে হবে। মাইক মিউট। আচ্ছা,
আচ্ছা, এবার বোঝানো যাবে এটা ইউজ করে। সো এখন হচ্ছে কি আমি আগে যে ম্যাথটা করেছিলে সেটার স্টেপগুলো একটু পাশে এনে রাখছি যাতে তোমরা দেখে দেখে একবার একটু মনে করতে পারো যে যখন একটা এরকম অ্যারো আঁকা থাকতো তখন তোমরা কি করতা, অ্যারোর শুরুতে হচ্ছে গিয়ে প্রথমে অরিজিন ধরতা, তারপর অ্যারোর মাথা যেখানে আছে সেটার স্থানাঙ্ক বের করতা, পরে এবিসি দিয়ে ভাগ করে দেন মাল্টিপ্লাই করা লাগলে মাল্টিপ্লাই করে অ্যান্সার বের করতা। এইভাবে তোমরা একটু আগে ম্যাথটা করেছো, মনে আছে? জি ম্যাম। আচ্ছা, এখন তোমাকে উল্টা কাজ করতে বলছে, অর্থাৎ অ্যান্সারটা দিয়ে দিয়েছে, তাহলে কি স্টেপ 5 থেকে তোমাকে যেতে হবে স্টেপ 1 এর দিকে। ধরা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা প্রথমে স্টেপ 5 থেকে স্টেপ 4 এ যাই। এটা দেওয়া আছে। এখন স্টেপ 4 এ আমরা মাল্টিপ্লাই করেছিলাম, তাহলে এবার আমরা কি মাল্টিপ্লাই করব? ডিভাইড করতে হবে। ডিভাইড করব। আচ্ছা, ডিভাইড করে দেবো। স্টেপ 4 এ মাল্টিপ্লাই করেছিলাম কি দিয়ে? লসাগু দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম না? ইয়েস Yes, ম্যাম। ma'am. এখন তাহলে ডিভাইড করব কি দিয়ে? আবার লসাগু দিয়েই ডিভাইড করে দিব। বোঝা গিয়েছে? Yes, ma'am. আচ্ছা, তারপরে স্টেপে গিয়ে আমরা কি করব, এখানে যেমন ডিভাইড করা লাগবে। ওদের লসাগু কত? না ম্যাম, ওদের লসাগু 1 হচ্ছে 1, 1 দিয়ে ডিভাইড করলে যা আছে তাই, তাই না? আচ্ছা, Yes, ma'am. এরপরের স্টেপে আমরা স্টেপ 3 তে এবিসি দিয়ে ভাগ করেছিলাম, এবার কি করে দিব? গুণ গুণ করব। গুণ করে দিব। সো গুণ করে দিলে আমরা হচ্ছে এক্স ওয়াই জেড এর স্থানাঙ্ক পাবো, তাই না? Yes, ma'am. তাহলে আমি লিখি গুণ করে এ কমা মাইনাস বি কমা 0। এই পর্যন্ত কারো কোশ্চেন থাকলে একটু জিজ্ঞেস করবা। কোশ্চেন আছে কি? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে, এরপরে আমরা স্থানাঙ্কটা পাওয়ার পরে আমাদের ক্যালকুলেশন শেষ, এবার শুধু ছবিটায় এটা দেখাতে হবে। এখন ছবিতে কিভাবে দেখাবো, তুমি যে অরিজিনটা নিয়েছো সেটার সাপেক্ষে এই এ কমা মাইনাস বি কমা সি বিন্দুটা কোথায় হবে বলো তো? এক্স অক্ষ বরাবর এ আসবো, ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ দিকে মাইনাস বি, আর সরি এটা সি হবে কি? 0 হবে। 0 হবে। ম্যাম So এটা 0 হবে। সো এটা আমার স্থানাঙ্কটা পেয়ে গেছি, এবং যেই বিন্দুতে আমার স্থানাঙ্কটা আছে আমি কি করব, অরিজিন থেকে সেই পর্যন্ত একটা অ্যারো টানবো এবং এখানে একটা অ্যারো হেড ড্র করব। বেসিক্যালি আমি এরকম একটা ড্রয়িং করব। এই পর্যন্ত বোঝা যায় কিনা একটু রেসপন্স করো। ম্যাম ড্রয়িংটা আর একটু বলে একবার বলুন। হুম, ড্রয়িংটা বেসিক্যালি তুমি এখানে স্থানাঙ্ক বের করেছো না, এ কমা মাইনাস বি কমা 0। তো তুমি যে ইয়েস ম্যাম। কিউবটা এঁকেছো সেখানে একটা অক্ষ ব্যবস্থা ধরেছো না, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ। হুম। এটার সাপেক্ষে তুমি তাহলে এ কমা মাইনাস বি কমা 0-তে আসো, এক্স অক্ষে এ, ওয়াই অক্ষে মাইনাস বি, জেড অক্ষে 0। তাহলে এইটা হচ্ছে গিয়ে বিন্দুটা। তারপর ডিরেকশনটা দেখাবো কিভাবে, অরিজিন থেকে এই স্থানাঙ্ক বিন্দু পর্যন্ত একটা অ্যারো টেনে, এইভাবে। বোঝা গিয়েছে? জি ম্যাম। Yes, আচ্ছা, ma'am. এখন এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে অ্যারোটা কি সেলের বাহিরে চলে গেছে না? জি ম্যাম। হুম, জি, ma'am. ইয়েস ম্যাম। তাহলে তোমাকে যেটা করতে হবে, এই অ্যারো যদি এরকম সেলের বাহিরে চলে যায় তাহলে তোমাকে এখানে একটা সেল এঁকে দেখাতে হবে। তাহলে তুমি কি করবা, এই পাশে আরেকটা সেল এঁকে দেখাবা। বোঝা গেছে? Yes, ma'am. আচ্ছা, এখন এই যে স্থানাঙ্কটা অরিজিন এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ মূলবিন্দু ও, এটা কি তুমি নিজে নিজে আঁকছো না? ইয়েস ম্যাম। তুমি যদি শুধুমাত্র বাম পাশের সেলটা আঁকতা, আর এই যে ম্যাম বাম পাশের সেলটা কিভাবে এটা আসছে? হ্যাঁ, বাম পাশের সেলটা কিভাবে আসছে, আহ, আমার অ্যারোটা হচ্ছে গিয়ে ডান পাশের সেলের বাহিরে। তো অ্যারোটাকে এরকম বাহিরে রাখা যাবে না, তার মানে অ্যারোটাকে একটা সেলের অন্তর্গত দেখাতে হবে। তাহলে আমার এই ডান পাশে একটা সেল আছে, বাম পাশেও কি আরেকটা সেল থাকবে না? ক্রিস্টালের মধ্যে পাশাপাশি অনেকগুলা সেল থাকে। তো আমার জি বাম ম্যাম। পাশের সেলটা এঁকে দেখাতে হবে। তারপরে বললাম যে এই অক্ষ ব্যবস্থা তো তুমি নিজে নিজেই ধরেছো, তো তুমি যদি বাম পাশের সেলটা এঁকে অক্ষ ব্যবস্থাটা এখানে ধরতা, তাহলে কি ডান পাশের সেল আঁকার কোনো দরকার আছে? জি না ম্যাম। না। না। তার মানে আমরা আসলে কি করতে পারি, অক্ষ ব্যবস্থাটা একটু বুদ্ধি বুদ্ধি করে যেখানে ধরলে আর নতুন সেল আঁকা লাগবে না সেখানে ধরতে পারি। বোঝা গেছে?
জি ম্যাম। আচ্ছা, তাহলে কি আমরা এরকম একটা ম্যাথ করতে একটা পারবো? কোশ্চেন ছিল ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো। এই যে এইভাবে যদি আমাদের মিলার ইন্ডিসেস দেওয়া থাকে তখন তো সবসময় অরিজিন থেকে শুরু করতে হচ্ছে, যে মেন অরিজিন ও থেকে, কিন্তু এর না আগে না যখন আমরা না, করছি তখন তাহলে সবসময় ম্যাম অরিজিন থেকে শুরু করতে হচ্ছে না। অরিজিনটা তো তুমি ধরবা, ঠিক আছে? সো হ্যাঁ অরিজিনটা তুমি যে কোনো জায়গায় ধরতে পারো, এখানে না, এখানেও ধরতে পারো, এখানেও ধরতে পারো, বুঝছো? ম্যাম, দুইটা সেলে যদি এঁকে ফেলাই তাহলে কি সমস্যা হবে? না সমস্যা নাই, মানে দুইটা সেল আঁকার টাইম নিবে বেশি। দ্যাটস ওয়াই আই সেড একটা সেলও করা যায়, দুইটা অ্যান্সারই কারেক্ট, কিন্তু একটা এরও বাহিরে থাকতে পারবে না, ও সবসময় একটা সেলের ভিতরে থাকবে, এটা হচ্ছে পয়েন্ট। ম্যাম, এটা আসলে কোন সেলের জন্য? মানে আমরা প্রথম যে সেল আঁকলাম সেই সেলের জন্য এই ডিরেকশনটা নাকি পরের সেলের জন্য? ডিরেকশনটা সেলের জন্য আসবে না, ডিরেকশনটা হচ্ছে কি তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর মধ্যে ডিস্টেন্সটা দেখাচ্ছ। তো এই ডিস্টেন্সটা তো আর মানে ভয়েডের মধ্যে না, এটা কি ইউনিট সেলের ভিতরেই দেখাচ্ছ না? দ্যাটস ওয়াই তোমাকে ইউনিট সেলটাও একটু এঁকে দেখাতে হচ্ছে। তুমি এই যে ডান পাশের ইউনিট সেলটা এঁকে যে এক্সিস ধরেছো এক্স ওয়াই জেড, সেটার সাপেক্ষে তো অ্যারোটা বামে চলে গেছে, তার মানে কি এই যে ডিরেকশনটা সেটা আসলে বাম পাশের সেলে এক্সিস্ট করছে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? একজন একটা ম্যাম, তো এইটা অর্ধেক যদি একটা করছিলা। সেলে আঁকতাম তাহলে কিভাবে হতো ম্যাম? তাহলে কিভাবে হইতো? সেক্ষেত্রে তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ, একটু ব্যাকে যাই, ধরো তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষটাকে এই বিন্দুতে ধরলা না, তুমি অরিজিন ধরলা এখানে, তাহলে তোমার এক্স অক্ষ এখন কি এটা না, ওয়াই অক্ষ এটা, জেড অক্ষ এটা, রাইট? জি ম্যাম। হ্যাঁ, তো তখন তুমি এইটা অনুসারে তো তোমার এক্স অক্ষে এ, ওয়াই অক্ষে মাইনাস বি, আর জেড অক্ষে জিরো, তাহলে কি এই সেলের ভেতরেই অ্যারোটা আসতেছে না? জি ম্যাম, আসতেছে। হ্যাঁ, তখন আর তোমার বাহিরে আরেকটা সেল আঁকা লাগবে না। ম্যাম, এটা আগে থেকে কিভাবে বুঝবো যে কোনটা ধরলে? আচ্ছা, প্রথমে আগে থেকে বুঝবা না, তুমি আগে এক্সিসই ধরবা না, তুমি শুধু কিউবটা এঁকে রেখে দিবা, তুমি জাস্ট কিউবটা এঁকে রেখে দিবা, তারপরে এই যে এই পর্যন্ত আসবা, ব্যাক ক্যালকুলেশন করে এই এ কমা মাইনাস বি কমা জিরো এই পর্যন্ত আসবা, এটার পরেই তুমি হচ্ছে গিয়ে ঠিক করবা যে তোমার এক্স অক্ষে পজিটিভ, আচ্ছা আমি যদি এখানে ধরি এক্স অক্ষে পজিটিভ আসবো, ওয়াই এর নেগেটিভ, তাইলে আমার এখানে ও ধরাটা বুদ্ধিমানের কাজ না, ওটা এদিকে ধরলে ভালো হয়। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, কারো কোশ্চেন জি আছে ম্যাম। আর? ম্যাম, আচ্ছা, ড্র যখন করবো ম্যাম, বাম পাশের সেলটা কি ম্যাম থাকবে নাকি ওটাকে ম্যাম মুছে ফেলবো? আমি বুঝি না, আরেকবার কোশ্চেনটা প্লিজ। আমাদের সেল যখন আঁকাবো বাম পাশেরটা আর হচ্ছে গিয়ে ডান পাশের, তখন তো ম্যাম বাম পাশের সেল কি ম্যাম মুছে ফেললে কোনো সমস্যা হবে? ইরেজ করার তো দরকার নাই, ধরো তোমার হচ্ছে গিয়ে এরকম হয়েছে সিনারিওটা, এটা ইরেজ করতে তো সময় নষ্ট, মুছে ফেললে সমস্যা নাই, বাট মানে ইরেজ করারও দরকার নাই এরকম, ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আরেকটা ম্যাথ প্র্যাকটিস করি, এই ম্যাথটা। এখানে বলছে যে একটা ডিরেকশন আঁকো, ডিরেকশনটার ভ্যালু হচ্ছে গিয়ে দেয়া আছে 12 মাইনাস 3 4, মানে 3 বার, এবং এটা একটা টেট্রাগোনাল ইউনিট সেলে আঁকতে হবে, এবং ওই টেট্রাগোনাল ইউনিট সেলের লেন্থ তো বলে দিছে এক্স অক্ষে 1.123 ন্যানোমিটার, জেড অক্ষে 0.420 ন্যানোমিটার, তাহলে তোমার প্রথম কাজ কি হবে? ম্যাম, টেট্রাগোনাল ইউনিট সেলটা ড্র করা। হুম, আগে ইউনিট সেলটা ড্র করবো। প্রথমে আমাকে ইউনিট সেলটা ড্র করতে হবে, তাহলে তুমি কি করলা, একটা টেট্রাগোনাল ইউনিট সেল সুন্দর করে ড্র করলা, এবং অ্যাগেন বলতেছি ড্রয়িংটা তোমার অ্যাকুরেট হবে না, জাস্ট রাফ হ্যান্ডেডলি একটা ড্র করবা, এই, এবং শুধু এটুকু আঁকলেই কি হবে? ম্যাম, দিতে হবে। এটা হ্যাঁ ম্যাম, লিখতে দিতেছে হবে। দেখা যাবে। লিখতে হবে এ ইকুয়ালস টু বি, লেখাটা খারাপ হইতেছে, ইকুয়ালস টু সি, এটা টেট্রাগোনালে না ম্যাম। নো ম্যাম, নট এটা ইকুয়াল টু নট সি। ইকুয়াল ইকুয়াল না, সি। হ্যাঁ, আর আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এই দুইটা কথা লিখলে এই টেট্রাগনটা আঁকলে প্রথম অংশের নাম্বার পাবা। আচ্ছা, তারপরে এটার মধ্যে এবার এই ডিরেকশনটা দেখাতে হবে, তাহলে ডিরেকশনটা দেখানোর জন্য প্রথমে কি করব, এটাকে
রিভার্সে কি হবে? দিয়ে ভাগ ভাগ কি দিয়ে ভাগ করব? 12 দিয়ে। এলসিএম দিয়ে। এলসিএম 12, লসাগু দিয়ে। হ্যাঁ লসাগু 12 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1 মাইনাস 3 কত হবে? -1/4। -1/4 মাইনাস 1/4। তাহলে আমি একটু লিখি -1/4 আর এখানে হবে 1/3। 1/3। তারপরে কি করব? তারপর a দ্বারা গুণ করব। এর দ্বারা গুণ লেন্থ বাহুর দৈর্ঘ্য দ্বারা গুণ তো করব। a মাইনাস b/4 আর হচ্ছে গিয়ে তোমার c/3। c/3। আচ্ছা, এইখানে তুমি ড্রয়িং এর মধ্যে দেখানোর জন্য এইটুকু ইনফরমেশন পেলে ড্রয়িং এ দেখাইতে পারবা, বাট যেহেতু তোমাকে আমি দুইটা ভ্যালু দিয়ে দিছি, এগুলোকে ইউজ করতে হবে না? হ্যাঁ, জি তাহলে ম্যাম। a ইকুয়ালস টু কত এখানে? 0.123। 0.123। b ইকুয়ালস টু কত? b তো দেওয়া নেই। দেয়া নাই? ম্যাম এ আর বি একই হবে a কারণ আর b একই হবে, তুমি নিজে নিজেই তো লিখলা a ইকুয়ালস টু b। ও সো আচ্ছা। 0.123 আর c ইকুয়ালস টু 0.4। 0.420। আচ্ছা, তাহলে যা আমি হচ্ছে ভ্যালুগুলো লিখে ফেললাম, তারপর ক্যালকুলেশন করে এখানে ভ্যালুগুলো লিখবো। ঠিক আছে, এটা কিন্তু অ্যান্সারের অংশ। বোঝা গেছে? ইয়েস ম্যাম। এবার বলো এক্সিস কোথায় ধরলে ভালো হবে? এখানে ধরলে? বলো এক্সিস কোথায় ধরবো? এই যে উপরে, এইখানে? ওয়াই এক্সিস এর ডান দিকে ধরলে ভালো হবে, কারণ ওটা মাইনাস আছে, পিছন দিকে সে যাওয়া যাবে ডান না। দিকে ধরলে ভালো হবে। ওই যে সিম্বল দেখে তোমরা ঠিক করবা যে এক্স অক্ষে পজিটিভ, তো অরিজিন থেকে পজিটিভ দিকে তো যাওয়া যায়, কিন্তু তারপরে আবার বলতেছে নেগেটিভ, তো এই ভিতরে ধরলে নেগেটিভ দিকে গেলে বাইরে চলে যাব, সো বেটার হচ্ছে একটু ডানে চলে আসি। তাহলে এক্স অক্ষে আসবো এ পরিমাণ, তার মানে কি ফুল লেন্থ, তাই না? এই টোটালটা আসবো। তারপর ওয়াই অক্ষে কতটুক যাব? 1/4। 1/4, তার মানে অল্প একটু যাব ওয়াই অক্ষে, আর জেড অক্ষে আবার অল্প একটু যাব 1/3। 1/3। আচ্ছা, এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, এটার অ্যারো একে দেখাইতে হবে। তুমি যদি ড্রয়িং করে অ্যারো না দেখাও, তুমি 1 নাম্বার কম পাবা। এই যে অ্যারোটা, এটা একে দেখাইতে হবে। তুমি যখন ডিরেকশন বের করছিলা, তুমি একটা অ্যারো দেখে সেটার ভিত্তিতে অঙ্কটা করছিলা না? বোঝা যাচ্ছে? জি তো ম্যাম। তুমি যখন রিভার্স ম্যাথটা করবা, তখন রিভার্সে অ্যান্সারে একটা অ্যারো একে দেখাতেই হবে। তো তুমি এভাবে অ্যারোটা দেখাবা এবং এই যে এই ডিস্টেন্স গুলা এখানে লিখে দিবা। কত কত লিখবা? কত কত লিখবে? এর জন্য হবে a 0.123। 0.123। হ্যাঁ, এই যে ভ্যালুগুলো দিয়ে ক্যালকুলেট করে যা আসে সেগুলো লিখতে হবে। যেমন এর জন্য তো পুরাটাই আসবে 0.123, আর বি আর সি এর জন্য করবা মাল্টিপ্লাই করে করে যা আসে সেটা লিখবা। ঠিক আছে, আর এক্সিসটা আমি লিখি নাই, কিন্তু এক্সিসটা লিখে দেখাইতে হবে, অর্থাৎ এটা এক্স অক্ষ ধরেছো, এটাকে ওয়াই অক্ষ ধরেছো এবং উপরে জেড অক্ষ ধরেছো, এটা কিন্তু দেখাতে হবে। ঠিক আছে, আমরা কি এটা বুঝেছি? ইয়েস ম্যাম। কারো ম্যাম কোনো কোয়েশ্চেন একটু আছে? প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কথা লেন্থ শুনতে বসানোটা সমস্যা বুঝলাম হচ্ছে? না আরেকবার। হ্যাঁ, লেন্থ বসানোটা বুঝি নাই। আচ্ছা, লেন্থ বসানোটা বুঝি নাই। তুমি এই যে দেখো, স্থানাঙ্ক পেয়ে গেলা না, a কমা -b/4 কমা c/3, একটু রেসপন্স করবা। জি ম্যাম। হ্যাঁ, তো এক্স অক্ষে তুমি ফুল লেন্থ এ এসেছো, ওয়াই অক্ষে নেগেটিভ ডিরেকশনে 4/1 গিয়েছো, জেড অক্ষে পজিটিভ ডিরেকশনে 3/1 গিয়েছো। এগুলো বুঝতেছো? জি ম্যাম। হ্যাঁ, সো এইখানে তো তোমার এবিসির ভ্যালু দেয়া আছে কোয়েশ্চেনে, দেখো দেয়া আছে না? জি ম্যাম। হ্যাঁ, সো ওই এবিসির ভ্যালু বসালে a ইকুয়ালস টু হয় 0.123 ন্যানোমিটার, b ইকুয়ালস টু কত হবে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করে নিবা, c ইকুয়ালস টু 1/3 দিয়ে মাল্টিপ্লাই করে নিবা, সেই ভ্যালুগুলো বসাই দিতে হবে, লিখতে হবে যে এখানে কতটুকু এসেছো, এখানে কতটুকু এসেছো। বোঝা গিয়েছে? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা ঠিক। তাহলে আমরা কি ডিরেকশনের একে দেয়া থাকলে ডিরেকশন বের করা অথবা ডিরেকশন দিয়ে থাকলে ড্রয়িং করা, দুইটাই পারবো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। ইয়েস ম্যাম।
তাহলে আমি হচ্ছে গিয়ে এটা একটু রেখে দিই, এটা সলিউশনটা করে দেওয়া নাই। তো আজকের ক্লাসের পড়া আমাদের এতটুকুই ছিল। কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে জিজ্ঞেস করতে পারো। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা হচ্ছে আহ পাশাপাশি দুইজনের মাইক্রোফোন অন মেবি। তাহলে তোমরা সবাই কি এই স্লাইডটা ডাউনলোড করে নিয়েছো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। তো আজকে আমরা মোটামুটি পেজ নাম্বার 18 থেকে শুরু করে এই লাস্ট যে স্লাইডটা আছে পেজ নাম্বার 31 পর্যন্ত পড়েছি। আমি তোমাদেরকে এখন একটা লিংক দিব, 10 মিনিটসের একটা এক্সাম নিব, 5 মিনিট পর এক্সামটা শুরু করব। সো 12:45 থেকে 12:55 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন এক্সাম চলার সময়ে কানেক্টেড থাকা ম্যান্ডেটরি না। সো কেউ যদি কানেক্টেড না থাকতে পারো সমস্যা নাই, কিন্তু তোমার যদি কানেক্টেড না থাকা অবস্থায় সমস্যা হয় সে ব্যাপারে আমি তোমাকে হেল্প করতে পারবো না। আর তোমার যদি পরীক্ষা চলাকালীন কোনো প্রবলেম হয় তুমি মাইক অন করে সেটা ইনফর্ম করতে পারো। বোঝা গিয়েছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমি একটু শেয়ারিংটা স্টপ করলাম।